ওকে, we are on live now. আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই করোনা মহামারীকালীন সময়ে যেখানেই আছেন, স্বাস্থ্যবিধি মনে চলছেন। আমি অরুকা চৌধুরী আপনাদের সবাইকে ওয়েলকাম করছি সিটি ব্যাংক ক্যাপিটাল আয়োজিত আজকের ওয়েবিনার ইনোভেটিভ আইডিয়াস টুমোরোজ ক্যাপিটাল মার্কেটে। সিটি ব্যাংক ক্যাপিটাল প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করেছে 2011 সাল থেকে। শুরু থেকে আজ পর্যন্ত প্রতিষ্ঠানটি ইনভেস্টমেন্ট ব্যাংকিং, ক্লায়েন্ট পোর্টফোলিও ম্যানেজমেন্ট সব ক্ষেত্রেই নিজের দক্ষতা ও শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়েছে। শুধু তাই নয়, ইতিমধ্যে অর্জন করেছে ফাইন্যান্স এশিয়া বেস্ট ইনভেস্টমেন্ট ব্যাংক ইন বাংলাদেশ 2020 অ্যাওয়ার্ডটিও। So big congratulations to Citibank Capital for this tremendous achievement, and we wish you good luck for your future endeavors as well. কোনো সময় নষ্ট না করে আমি চলে যেতে চাচ্ছি আজকে মূল পর্বে। আমার সাথে আছেন চারজন দক্ষ অভিজ্ঞ প্যানেলিস্ট যারা আজকে আমাদের ডিসকাশনের পুরোটা সময় জুড়েই থাকছে। It's my immense pleasure and honor to have Dr. Sheikh Shamsuddin Ahmed sir, Commissioner Bangladesh Securities and Exchange Commission. Assalamu alaikum sir, কেমন আছেন? Good afternoon, I'm doing very well. Thank you. Thank you sir, thank you for joining. Next we have Qazi Sanaul Haq sir, Managing Director of Dhaka Stock Exchange. Assalamu alaikum sir, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি জি স্যার। Thank you very much for joining us. Next we have Ziad Rahman sir, Director of DSC Brokers Associations of Bangladesh. Assalamu alaikum sir. কেমন আছেন sir? Thank you sir. And finally, we have our very own Mr. Irshad Hossain sir, CEO and Managing Director of Citibank Capital. Assalamu alaikum sir. Walaikum assalam. Aroka, thank you for introducing us. Thank you. সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ নিজেদের ব্যস্ত সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং এই ডিসকাশনে পার্টিসিপেট করার জন্য। যদি চলে যাওয়া যায় আমাদের ডিসকাশনে, পুরো ডিসকাশন জুড়েই আমরা ক্যাপিটাল মার্কেটের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। যেহেতু ক্যাপিটাল মার্কেটের বিষয়, আমি আমার ডিসকাশনটা শুরু করতে চাচ্ছি শামসুদ্দিন আহমেদ স্যারকে দিয়ে। স্যার, আমরা দেখি যদি ক্যাপিটাল মার্কেট স্বভাবতই সবসময় ইকুইটি ডমিনেটেড ছিল। যদি একটু পিছনের দিকে যাই 2009 সালের দিকে, যখন Grameenphone got enlisted on capital market, the number of investors has risen sharply. So from your perspective, what do you think, what are the initiatives that we can take to ensure good IPOs in capital market? Or basically এমন কোনো ইনিশিয়েটিভস বা এমন কোনো পদক্ষেপ নেওয়ার কথা চিন্তা করছে so that আমরা ভালো IPO পেতে পারি ক্যাপিটাল মার্কেটে to boost the confidence level of the investors? Thank you for the question. In fact, this is a very pertinent and important question. issue is যে এগুলো এই প্রশ্নগুলো যেমন ডাইনামিক, এই উত্তরগুলো আরো বেশি ডাইনামিক অ্যাকচুয়ালি। এটি আসলে খুবই গভীরভাবে আসলে চিন্তা করে দেখা যায় যে কোনো সুনির্দিষ্ট একটা ফর্মুলা বা একটা রেসিপি চিন্তা করলে যে জিনিসটি হবে তা মোটেই না, বরঞ্চ there are things that we need to do as it comes. In the meantime, সেটিকে মাথায় রাখি না রাখি, তার মধ্যেও আমরা বেশ কিছু জিনিস অ্যাকচুয়ালি চিন্তা ভাবনা করেছি, সেগুলো নিয়ে ভাবছি কিভাবে নিয়ে আসা যায় সেগুলোকে। ফর এক্সাম্পল, the corporate tax একটা মেজর ইস্যু, যে কর্পোরেট ট্যাক্সের থেকে যদি আমরা রেশনালাইজ করতে পারি, আরো গভীর করতে পারি, in collaboration with the other agencies of the economy, যদি আমরা এটিকে রেশনালাইজ করি, তাহলে আমার মনে হয় যে that can give a very nice boost to the economy. That would be very fruitful, because listing may generate some benefit to the investors. In fact, a lot of benefits. এবং যেহেতু বেনিফিট আনে ইনভেস্টরদের কাছে, ইনভেস্টররাও সেটা চায় যে ম্যাক্সিমাইজ হোক। একইভাবে যারা আসে মার্কেটে, তারা আসলে যেহেতু ইনভেস্টর বেনিফিটেড হয়, তাই অ্যাকচুয়ালি ট্যাক্স রেটটা অনেক সময় দেখা যায় অনেক ক্ষেত্রে ইম্পর্টেন্ট।
স্পেশালি কিছু প্রতিষ্ঠান আছে যারা সাধারণত খুবই সক্ষম, তারা অ্যাকচুয়ালি চিন্তা করে যে লিস্টেড হয়ে আমাদের লাভটা কি, কিন্তু আমরা আসলে চাচ্ছি যে তারাও আসুক। সেই কারণে অনেক ক্ষেত্রে ট্যাক্স অর ফিসক্যাল মেজার্স ক্যান অ্যাকচুয়ালি ফ্যাসিলিটেট দ্যাট। সেকেন্ডলি সেকেন্ডলি না, মানে কয়েকটা আছে আমি চিন্তা ভাবনা করেছি। দ্বিতীয় হচ্ছে যে স্টেট ওন যে সমস্ত এন্টারপ্রাইজেস আছে, আম, তারাও অ্যাকচুয়ালি একটা ভেরি ইম্পর্টেন্ট এরিয়া। আমাদের দেশে স্টেট ওন এন্টারপ্রাইজেস গুলো আম, সেই অর্থে লিস্টেড না। তাদের কেনা বেচা কিছুই হয় না, তারা সরকার থেকে আহ, বরাদ্দ নিয়ে কাজ করছে। এটা প্রতিষ্ঠানগুলোর লং টার্ম স্ট্যাবিলিটি, সাস্টেনেবিলিটি সেই সমস্ত দিক থেকে চিন্তা করলেও আমি মনে করি যে আম, এই ইনফ্যাক্ট যদি স্টেট ও এন্টারপ্রাইজেস গুলোকে আমরা কোনোভাবে আহ, আমাদের কাছে নিয়ে আসতে পারি, তাহলে দ্যাট উইল বি ভেরি very useful. So I think that would be very useful consideration from various dimensions. Uh, তারপরে আমরা আসলে আহ, আমাদের এই যে বেনিফিট গুলো আছে স্টক মার্কেটে ইনফ্যাক্ট সংযুক্ত হলে, এবং সেখান থেকে যদি আমরা আহ, যদি আহ, আহ, সেই বিষয়গুলোকে যদি আমরা মানুষের কাছে নিয়ে যেতে পারি, তাদেরকে যদি আমরা বোঝাতে পারি যারা ইনভেস্টর আছে, শুধু শহরে ইনভেস্টর না, প্রাতিষ্ঠানিক ইনভেস্টর না, যদি আমরা এটা যারাই investment করার একটা reasonable money, maybe it can be even 50,000 taka. And if they are interested, then we can actually find a lot of demand in the market. Supply at the moment is not that very bad in our case, but the demand has some issues. So আমরা ডিমান্ড যাতে বাড়াতে পারি মার্কেটে, সেটার জন্য আমাদেরকে মানুষদেরকে আরো বেশি প্রমোট করতে হবে, আরো বেশি অ্যাকচুয়ালি হ্যাবিচুয়েট করতে হবে। এবং সেই জন্য আমি মনে করি যে তাদেরকে যদি কোনোভাবে আমরা আরো শিক্ষিত করতে পারি, প্রশিক্ষিত করতে পারি রাদার্সে, তাহলে দ্যাট উইড বি ভেরি ইউজফুল। সেক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠান ভূমিকা রাখছে, যেমন আমরা ডিএসসির মাধ্যমে দেখছি যে কিছু কাজ তারা করছে, আমরা অন্যান্য প্রতিষ্ঠানের কাছেও আশা করছি তারা করবে। আমাদের নিজেদেরও একটি প্রতিষ্ঠান আছে একাডেমি, এবং মন্ত্রণালয়ের অধীনে একটি ইনস্টিটিউট আছে, তারাও এই বিষয়ে বিভিন্ন কাজ করার চেষ্টা করছে। এটাকে আরো কিভাবে প্রমোট করা যায়, আরো কিছু কিভাবে বিনিয়োগ শিক্ষাটাকে বাড়ানো যায়, সেগুলো নিয়ে আসলে আমরা অ্যাকচুয়ালি কাজ করতে পারি। আরেকটা জায়গা হচ্ছে যে আম, যারা আম, ভালো কোম্পানি, তোকে যেটা বলছিলাম, আমি নাম উচ্চারণ করতে চাই না, আহ, এই ভালো কোম্পানিগুলো ভালো হয়ে তারা নিজেরা ভালো হয়ে আছে, দ্যাটস ভেরি গুড। কিন্তু সবার যে তাদেরও তাদের সাথে মিলেমিশে থাকার একটা কাইন্ড অফ যৌক্তিকতা আছে, সেই জিনিসটা আসলে আমাদের সার্বিকভাবে বোঝা উচিত, এবং সেটার ক্ষেত্রে প্রয়োজনীয় আম, আম, আহ, প্রণোদনাও যেমন লাগবে, একইভাবে প্রণোদিত করাও প্রয়োজন হবে বলে আমি মনে করি। সো দ্যাট ইজ ভেরি এসেন্সিয়াল যে যারা good companies, that are large companies that are capable of bringing shares and can be listed in the economy, they can be promoted. Cost of listing is an issue actually. অনেকেই এটার বিষয়ে বলে থাকে যে listing has a cost, not only financial cost. There are many other non-financial costs at the same time. Not direct cost or indirect cost, or even the cost of the time wasted in many or some cases. তো সেগুলোর অনেক ধরনের কষ্টের ডাইমেনশন আছে, যেগুলোকে আমি মনে করি যে আমরা রিডিউস করতে পারবো, এবং যদি করতে পারি, তাহলে আমার মনে হয় যে এখানে একটি ভালো সুযোগ তৈরি হবে লিস্টিং ক্ষেত্রে। ইনফ্যাক্ট ইউল বি হ্যাপি টু নো যে উই হ্যাভ চকড আউট, ইনফ্যাক্ট আজকে সকালেও আমি কাজ করছিলাম, এই মুহূর্তে মনে হয় আমার এখানে কোথাও একটা আছে, যে I'm trying to actually make a working plan on how to actually reduce this so many papers, reduce this
টাইম, যে সমস্ত আমাদের যে বিভিন্ন সময় লাগে 3 দিন, 5 দিন, 2 দিন, 1 দিন, আধা দিন, এই সমস্ত যে সময়গুলো আছে সেগুলোর অনেকগুলো ইনফ্যাক্ট অনেকটুকুই কমিয়ে ফেলা যায়, সিগনিফিকেন্টলি অ্যাকচুয়ালি চাইলে কমিয়ে ফেলা যায়। সো আমার যারা টিম আছে দে আর অলসো ভেরি ইন্টারেস্টেড যে এই সমস্ত সময়গুলোকে যদি কমানো যায়, তো তারা যে সমস্ত প্রস্তাব নিয়ে আমরা ব্রেনস্টর্মিং করেছি কয়েকদিন ধরে, we are trying to actually reduce the time that would be required to process this kind of applications, because অনেকে বলে থেকে ব্যাংক খুব দ্রুত কাজ করে ফেলে, আমরা দ্রুত করতে পারি না, এই জন্য তারা ডিমোরালাইজ হয়। Actually, these are two different issues though, because I also worked with the bank in for some time. So আমার মনে হয় যে আমরা সময়টাকে কনসিডারেবলি কমিয়ে আনতে পারবো, তাতে করে যারা লিস্টেড হতে চায় তাদের আরো আগ্রহ বৃদ্ধি পাবে। এছাড়াও আপনারা জানেন যে ক্যাপিটাল মার্কেটের ক্ষেত্রে আগে যে সমস্ত দুর্বলতাগুলো ছিল সেগুলোকে ওভারকাম করার জন্য সরকার অনেকগুলো প্রতিষ্ঠান তৈরি করেছে, যেখানে আমরা সাথে আছি। যেমন আপনার সিডিবিএল অ্যান্ড সিসিবিএল, এরা খুব ভালো ভূমিকা রাখছে। সিসিবিএল রিসেন্টলি কাজ শুরু করেছে, তারা এই মাস থেকে ইনফ্যাক্ট এই মাসেই ইফেক্টিভ কাজ শুরু করেছে। গতকালকে আমি রিপোর্ট পেয়েছি যে তারা 3টে বোর্ড মিটিংও করেছে। সো they're actually effectively working towards improving the CCBL operations. যদি এই প্রতিষ্ঠানগুলো সঠিকভাবে কাজ করে তাহলে লিস্টিং এর ক্ষেত্রেও সেগুলো ব্যাক এন্ড অ্যান্ড ফ্রন্ট এন্ড থেকে অনেক সহায়তা করবে। সো আমি I think there are many things that can be done, and we are working towards that, and I wish that you all consider that we have the every intention as a commission, and we are sincere about doing those kind of things that will be useful to bring the confidence of the investors and the companies who would like to be listed. Thank you. ওয়ান্ডারফুল, অনেক কিছুই আপনার কথার মাধ্যমে চলে এসেছে। আমরা ট্যাক্স রেটটার কথা চিন্তা করছি, লিস্টিং কস্টের কথা চিন্তা করছে অলরেডি এসএসসি কমিশনার, দেন অটোমেশন, রিডিউস পেপার ওয়ার্ক, যেটা আমাদের লাইফকে আরো অনেক বেশি ইজি করে দিবে। তো সবকিছুই চেঞ্জেস আসছে, তো উইচ ইজ ভেরি ওয়েলকামিং। আর আমরা হোপফুল ফর আ বেটার ফিউচার। যদি সানাল হক স্যারের সাথে কথা মানে একটু কোশ্চেন করতে যাচ্ছি স্যার, যদি আমরা এক্সচেঞ্জ টার্নওভারটাকে বাড়াতে চাই, তো আপনার মতে এসএসসি কি ডিএসসি কি রকম ইনোভেটিভ অপশন অলরেডি অ্যাভেল করতে চাচ্ছে to increase the exchange turnover? What are the ways that DSC can adapt to increase the exchange turnover? থ্যাংক ইউ। আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, জি। প্রথমে আমি আমার বাংলাদেশ সিকিউরিটি কমিশন মহোদয়, উনি আমাদের মাঝে আসছেন, ওনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। কেননা উনি আমরা নতুন যদিও নতুন আসছে আমাদের কমিশনে, ওনারা কিন্তু আমরা এসেই দেখেছি যে এত কোঅপারেটিভ ওনারা, যে আমার কাছে খুব খুব কমফোর্ট ফিল করছি। আমিও যদিও ঢাকা স্টোর থেকে ফেব্রুয়ারি মাসে এসেছি, কিন্তু আমাদের বর্তমান যে কমিশনার যারা আসছেন এবং আমাদের চেয়ারম্যান মহোদয় সহ আমার অত্যন্ত ডাইনামিক মনে হচ্ছে আমার কাছে, যার কারণে আমরা কিন্তু খুব নতুন নতুন যে কাজগুলো, যেগুলো অনেকদিন থেকে আমরা বলছি যে আমরা করবো, তো আমার মনে হয় একটা খুব ভালো একটা সময় চলে আসছে, একটা ভালো প্ল্যাটফর্ম তৈরি হয়েছে আমি মনে করি। তো আপনি যে কোশ্চেনটা করেছেন সেই প্রেক্ষিতে আমার প্রথমেই আমি যেটা বলতে চাই যে সেটা হলো যে আমাদের টার্নওভার বাড়ানোটা খুব দরকার। আমরা ইন্ডেক্সের কথা বলি, কিন্তু টার্নওভারটা যদি না বাড়ে তাহলে আমাদের ব্রোকার এন্ডে বলেন, মার্চেন্ট ব্যাংকগুলো বলেন, এবং আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জ, চিটাগাং স্টক এক্সচেঞ্জ, এটা সাস্টেন করতে পারবে না। আমরা এখন আমাদের যে বর্তমান অবস্থা দাঁড়িয়েছে যে এখন 1000 কোটি টাকা টার্ন ওভার না হলে ঢাকা স্টক এক্সচেঞ্জ ব্রেক ইভেন পয়েন্ট। তো আমরা এখন এই মুহূর্তে আমরা আমাদের মার্চেন্ট ব্যাংকগুলোর একটা খুব খারাপ সময় যাচ্ছে, ব্রোকারেজ হাউসগুলো তারা খুবই একটা ক্রাইসিস পার করছে। তো আমাদের আসার কথাগুলো সেটা হলো যে আমরা অনেকগুলো নতুন নতুন যে সমস্ত আমাদের যে প্রোডাক্টগুলো আমরা বাজারে নিয়ে আসার যে পদক্ষেপ আমরা শুরু করেছি, এবং এসএসসি আমাদের সহযোগিতা করছে। তো এখানে আমরা মনে করি যে প্রথমে যে আমাদের এ বি ক্যাটাগরি, এন ক্যাটাগরি যে সমস্ত শেয়ারগুলো আছে, এগুলো আমরা কিন্তু টার্ন ওভার বাড়ানোর জন্য আমরা ডেইলি নেটিং সিস্টেমে আমরা চালু করা দরকার। তো আর জেড ক্যাটাগরি যে শেয়ার যে আমাদের এটা T+2 নিয়ে আসলে আমার মনে করি যে এখানে একটা মার্কেটের টার্ন ওভার অনেক বেড়ে যাবে। পাশাপাশি এই কাজগুলো কিন্তু আমরা অলরেডি আমাদের সিসিবিএল একটা নতুন যে কোম্পানিটা তৈরি হচ্ছে, এটা খুব শীঘ্রই চালু হয়ে যাচ্ছে। এটা হলে কিন্তু এই কাজগুলো আমরা করতে পারবো।
এটা না করলে কিন্তু আমাদের রিস্ক থেকে যাচ্ছে এবং আমরা এই মুহূর্তে করতে পারছি না। তবে সিসিবিএলটা যেহেতু অলরেডি আমাদের এতদিন পর লাস্ট মান্থে আমাদের একটা বোর্ড গঠিত হয়েছে এবং আমরা মনে করি যে আগামী 3 থেকে 4 মাস এর মধ্যে এটা অপারেশনে চলে আসবে। তাতে আমরা এবিএন ক্যাটাগরি, জেড ক্যাটাগরি, T+2 এবং এবি ক্যাটাগরি এই সমস্যাগুলোকে আমরা জেনেটিক নিয়ে আসতে পারবো। এটা নিয়ে আসলে আপনার মার্কেট টার্নওভার অনেক বেড়ে যাবে। পাশাপাশি আমরা সিসিপি অপারেশনের কথা তো বললামই, যে এখানে আপনার আরেকটা জিনিস সেটা হলো যে মার্কেট মেকার কথা বলি আমরা অনেক দিন থেকে শুনে আসছি, 10 বছর 15 বছর থেকে মার্কেট মেকার আইন আছে কিন্তু এটা প্রয়োগ নেই। আমি মনে করি এখন এই আমাদের যে বর্তমান যে কমিশন আসছেন ওনারা এটা কথা বলছেন, এটাও কিন্তু আমরা একটা দৃশ্যমান আমরা দেখতে পারবো। তো এটা খুব দরকার, কারণ আমাদের অনেক ভালো ভালো কোম্পানি আছে যেগুলো অ্যাবনর্মালি ফল পড়ে গেছে। এগুলো মার্কেট মেকার রুলসটা যদি প্রয়োগ হতো তাহলে আমার মনে হয় এই শেয়ারগুলো ফান্ডামেন্টাল অনেক শেয়ার আছে, সেই শেয়ারগুলো মার্কেটে ভালো একটা দাম থাকতো এবং মার্কেটে বিনিয়োগকারীদের একটা আস্থা আসতো। পাশাপাশি আমরা ইটিএফ এর কথা বলছি, সুকুকের কথা বলছি, এগুলো কিন্তু আমরা জানি যে এখন আমরা কাজ শুরু করেছি আমাদের সিকিউরিটি কমিশন অত্যন্ত দ্রুততার সঙ্গে করার জন্য ওনারা পদক্ষেপ নিয়েছে। এবং পাশাপাশি আমরা যে কি বলে মাল্টিনেশনাল, আমরা যেটা বলি যে মাল্টিনেশনাল কোম্পানিকে আমরা আনা আমাদের বাজারে, এবং আমাদের অনেক ভালো ভালো কোম্পানি আছে বাজারে। আমি নাম যদি বলি, আমরা যেমন ইউনিলিভারের কথা বলছি, আমরা আজকের থেকে আমার চাকরির জীবন শুরু 35 বছর আগে, তখনই আমরা শুনছি যে ইউনিলিভার আসবে এবং আজকেও আসেনি। তো আমি মনে করি আমরা এখন এই জিনিসটাকে আর দেরি নয়, এখন তাদের আনার জন্য তাদেরকে এনকারেজ করতে হবে। নেসলে, স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংক, এইচএসবিসি এবং আমাদের দেশীয় অনেক কোম্পানি আছে, আকিজ গ্রুপ আছে, আবুল কাশেম গ্রুপ আছে, ট্রান্সকম, পার্টেক্স আছে, এরকম অনেক কোম্পানি, ভালো ভালো কোম্পানি আছে। এদেরকে আনতে গেলে আমরা তাদেরকে আমাদের কিছু প্ল্যাটফর্ম তৈরি করে দিতে হবে। যেমন একটু আগে আমার কমিশনার স্যার বললেন যে কর্পোরেট ট্যাক্সের ব্যাপারটা, এই জায়গাতে অবশ্যই অ্যাড্রেস করতে হবে, কেননা এই সমস্ত কোম্পানিকে আনতে গেলে এবং আমাদের যে এই আইপিও প্রসেসটা অনেক দীর্ঘ সময় লাগে। আমরা জানি যে এখন আমাদের এসিসি আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জের সঙ্গে একটা ইনস্ট্রাকশন দিয়েছে যে এখানে জটিলতাগুলো কমাতে হবে। আমাদের ভায়োলেশন অফ রুলস এর বাইরে কোনো অবজারভেশন তোমরা দিতে পারবো না, নির্দিষ্টভাবে বলতে হবে। আমি মনে করি এগুলো আমার অনেক প্রতিবন্ধকতা ছিল, এগুলো আমরা মনে করি যে কাটিয়ে ওঠার সক্ষম হচ্ছে। আমরা এটাতে হবে কি ভালো ভালো কোম্পানিগুলো আসবে। এখন ভালো ভালো কোম্পানিগুলো আনতে গেলে আমি আবারও বলছি, কমিশনার স্যারের যে কথাগুলো আমরা যেটাতে কর্পোরেট ট্যাক্স, এখানে একটা ইনসেন্টিভ দিতে হবে এবং তাদেরকে দ্রুত নিয়ে আসতে হবে। ফাস্ট ট্র্যাক আইপিও, এই কাজগুলো কিন্তু কথাগুলো আসছে, আমাদের চেয়ারম্যান মহোদয় সেদিন বক্তব্যে বলেছেন। এগুলো আমরা এই কাজগুলো করার একটা দৃশ্যমান আমরা দেখতে পারবো। পাশাপাশি আমরা যদি বলি এখন যে আমাদের অল্টারনেটিভ ট্রেডিং বোর্ড, এসএমই প্ল্যাটফর্ম, এটা কিন্তু আমাদের এই প্ল্যাটফর্মটা তৈরি আমরা আগামী 3-4 মাসের মধ্যে আমরা ইনশাল্লাহ আমাদের দৃশ্যমান হবে। কাজ শুরু হয়ে গেছে এবং আমরা 3 মাসের মধ্যে ইনশাল্লাহ আমরা চালু করতে পারবো। এটাতে আসবে কি আমাদের পাবলিক নন লিস্টে যে সমস্ত পাবলিক লিমিটেড কোম্পানিগুলো বাজারে আমাদের ট্রেডিং, অল্টারনেটিভ ট্রেডিং করে ট্রেডিং হবে। এসএমই প্ল্যাটফর্ম যেটা, সেখানে আপনার ছোট ছোট কোম্পানিগুলো 5 কোটি থেকে 30 কোটি টাকার যে পেডার প্রফিট, অনেক ভালো ভালো কোম্পানি আছে। আমি যদি নাম বলি যে আইসিবি ফাইন্যান্সের সরকারের যে ইএফ ফান্ড একটা আছে, ইএসএফ যেটা বলে এখন, ইকুইটি সাপোর্ট ফান্ড, 1000-এর উপরে কোম্পানিকে আমরা সরকার থেকে সাহায্য করেছি এবং তারা অনেক সাকসেসফুল কোম্পানি আছে, যেমন আইটি সেক্টরে আছে, আবার আমাদের ইয়েতে আছে কি বলে এই অন্যান্য সেক্টরে যে জেনারেল কোম্পানি যেগুলো আছে, এই সমস্ত সাকসেস যে কোম্পানিগুলো আছে এগুলোকে আমরা এসএমই প্ল্যাটফর্মের সঙ্গে নিয়ে আসতে পারবো। আমার মনে হয় এগুলো দ্রুত নিয়ে আসতে পারবো আমরা ইয়েতে এসএমই প্ল্যাটফর্ম। এগুলো আসলে আমাদের মার্কেট টার্নওভার অলরেডি বেড়ে যাবে এবং অনেক আপনার যেমন নন লিস্টেড ডিভেঞ্চার আছে, এগুলো আসলে কিন্তু মার্কেটে অনেক টার্নওভার বেড়ে যাবে। আমি মনে করি এগুলো আমরা আগামী 3-4 মাসের মধ্যে আমাদের যে ডিজিটালাইজেশনের যে সমস্ত বাধাগুলো ছিল ওগুলো আমরা অ্যাড্রেস কাজ করছি আমরা, এবং 3 মাসের মধ্যে ইনশাল্লাহ আমরা চলে আসবে আমাদের এই কার্যক্রমগুলো। এগুলো হলে আমাদের আবার সিসিবিএলটা যদি হয় তাহলে কিন্তু আমরা তখন বলছি যে এখানে কিন্তু আমাদের যে জেনেটিকের, আমি একটু আগে যে কথাগুলো বললাম যে আমাদের টার্নওভার বাড়ানোর জন্য এই সমস্ত এন ক্যাটাগরি যে শর্ট সেলিং এর কথা যেটা বলছি সেগুলো কিন্তু আমরা করতে পারবো। এখন এখানে বাধা আছে। পাশাপাশি আমি আরো, আমার কি সময় আছে নাকি না? আমার না আছে স্যার, বলতে পারেন। জি জি জি। আমরা এখন এখানে একটা জিনিস, সেটা হলো যে আমাদের যে ইনভেস্টমেন্ট, এই যে মার্কেটে যে আমাদের যে একটা আস্থার জায়গা, যেটা আস্থাটা আমাদের এখানে, আস্থাটা আনতে গেলে আমাদের গুড আইপিও যেটা বলছে যে গুড আইপিও আনতে হবে। তো তারা যে আসছে না, এই যে লিস্টিং এ তারা আসছে না কেন, এই জায়গাগুলোতে অ্যাড্রেস করতে হবে আমাদেরকে। পাশাপাশি আমাদের যে ব্যাংকিং চ্যানেলে যেটা আমাদের লং টার্ম ফাইন্যান্স করছি আমরা, তাদের কিন্তু খুব ইজিলি এখন কিন্তু ব্যাংক থেকে টাকা যেটা খুব ইজিলি পায়। আমি মনে করি যে আইপিও প্রসেস যে আবার লেন্দি প্রসেস, যেটা আমি একটু আগে যেটা বললাম যে এখন বরাবরই এসিসি থেকে একটা খুব দ্রুততর সময় আইপিওটা নিয়ে আসার ব্যাপারে একটা সিস্টেমে চলে আসছে। এগুলো কিন্তু দরকার
এগুলো হলে দেখা যাবে তখন ব্যাংকিং চ্যানেল থেকে বেরিয়ে এসে তখন আমাদের ক্যাপিটাল মার্কেট তারা থেকে ফান্ডটা রেজ করতে পারবে। এই জায়গাগুলোতে এখন আমরা এই কাজগুলো করতে গেলে আমাদেরকে সকলে মিলে আমাদের সকল যেসব রেগুলেটর, সরকার এবং আমাদের ব্রোকারেজ হাউস, মার্চেন্ট ব্যাংক, স্টক এক্সচেঞ্জ সকলেরই সম্মিলিতভাবে কাজ করতে হবে। এবং পাশাপাশি আমরা যদি বলি যে আমাদের যে কোভিড-19 ক্রাইসিস যেটা এখন চলছে, এই ক্রাইসিসে কিন্তু আমরা দেখেছেন কিছুদিন আগে মার্কেট বন্ধ ছিল 66 দিনের মতন। আমাদের ব্রোকারে দেখা যাচ্ছে ট্রেড কোম্পানিগুলোকে বলা হচ্ছে যে তোমরা মার্কেটটা বন্ধের মতো চালু করো, তখন বলছে না আমার এই সমস্ত ব্যাক অফিসে আমার লোক লাগবে, আমার অ্যাকাউন্টসের লোক লাগবে, তো আমরা ঘরে বসে ট্রেড করতে পারছি না, যেটা আমাদের নেইবারিং কান্ট্রিগুলোতে আছে। আমরা কিন্তু এখন এই জায়গাগুলোতে আমরা কাজ করছি, অনেক দূর কাজে এগিয়ে গিয়েছি। যেমন আমরা লিস্টেড কোম্পানিগুলোর সঙ্গে আমাদের স্টক এক্সচেঞ্জের যোগাযোগটা এটা কিন্তু ম্যানুয়ালি এখনো আছে। আমরা এই জায়গাগুলোতে আমরা একটা সফটওয়্যার, ইনহাউস সফটওয়্যার ডেভেলপ করে ফেলছি। আমরা রেগুলেটরের সঙ্গে আমরা বসছি, আমরা কাজ আমরা মনে হয় খুব শর্ট টাইমের মধ্যে আগামী 1-2 মাসের মধ্যে আমরা ভিজিবল আমরা একটা এই জিনিসটা দেখাতে পারবো। এবং এতে হবে কি আমাদের সময়টা কমে আসবে আমরা মনে করি। এবং আমার একটা জিনিস, এই যে ওএমএস এর কথা বলছি, এপিআই এর কথা বলছি, এই কাজগুলো কিন্তু আমরা এখন ব্রোকার এন্ডে আমরা ওএমএস এর যে ইয়েটা সেটা আমরা দিয়ে দেবো। এই কাজগুলো কিন্তু আমাদের দ্রুততার সঙ্গে করার ব্যবস্থা করছি। এগুলো করলে হবে কি যে আমাদের মার্কেটে আমরা টার্নওভারটা অনেক বেড়ে যাবে। এবং পাশাপাশি আমাদের আরেকটা জিনিস আছে, সেটা হলো যে আমাদের প্রি ওপেনিং পোস্ট ক্লোজিং সেশন যেটা আমাদের এখানে নাই, তা আমরা মনে করি এটাও চালু করার ব্যাপারে আমরা এসএসজির সঙ্গে আমরা কাজ করব। এটাও আমরা ইমিডিয়েটলি করার ব্যাপারে আমরা একটা উদ্যোগ নিচ্ছি। এগুলো করলে কিন্তু মার্কেটে একটা টার্নওভার বাড়বে। পাশাপাশি আমরা এই যে আমরা এসএমই অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডের যে কথা বলছি আমরা, যে এই প্ল্যাটফর্মটা খুব যত দ্রুত সম্ভব, আমরা মনে করি যে এটা 3 মাসের কথা যেটা বলছি, আরো আগে করতে পারলে ভালো, কিন্তু আমাদের কিছু লিমিটেশন আছে। তবে আমরা এটা 3 মাসের মধ্যে ইনশাল্লাহ করতে পারবো আমরা ইনশাল্লাহ। আর পাশাপাশি আমরা এখানে যদি আমরা বলি যে লিস্টেড কোম্পানি যেগুলো আছে সেগুলোর যে আপনাদের দেখা যাচ্ছে যে আমরা আইপিওতে আসার পরে, আইপিওতে আসার আগে তখন তারা যে সমস্ত ইনকাম দেখাচ্ছে তারা, এবং আফটার আইপিও পরবর্তী যখন ট্রেডিং হচ্ছে তখন দেখা যাচ্ছে তাদের পারফরমেন্স খুবই খারাপ, তাদের অ্যাকাউন্টসের স্টেটমেন্টে বিপরীত চিত্র দেখা দিচ্ছে। এটা কিন্তু আমাদের ইনভেস্টরদেরকে আমাদের ব্যাড একটা সিগন্যাল দিচ্ছে। তো আমরা মনে করি এই জায়গাগুলোতে আমাদের রেগুলেটর কিন্তু বর্তমানে একটা হার্ড লাইনে যাচ্ছে এবং আমাদেরকে বিভিন্ন ধরনের পরামর্শ দিচ্ছেন। আমরা কিন্তু এই কাজগুলো করছি এখন। আপনি জানেন যে এখন যে সম্প্রতি যে আমাদের যে আইপিও প্রসেসের ক্ষেত্রে আমাদের অনেকগুলো ইনোভেটিভ প্রোগ্রাম আমরা হাতে নিয়েছি। এগুলো করলে আমার মনে হয় মার্কেটে বাড়বে। আর একটা জিনিস, সেটা হলো আমরা কনফিডেন্সের কথা বলি, যে আমাদের যে সম্প্রতি ক্রেস সিকিউরিটিজ যে দুর্ঘটনা ঘটেছে, এটাও কিন্তু আমাদের একটা নতুনভাবে শিক্ষা দিয়েছে আমাদেরকে। আমরা কিন্তু দ্রুততার সঙ্গে আমরা কিছু কাজ করেছি এসএসসির আমাদের পরামর্শে এবং তাদের নির্দেশনায়, এবং তাতে কিন্তু মার্কেটে কিন্তু কনফিডেন্স একটা চলে আসছে। আমরা পাশাপাশি সব স্টেক হোল্ডারদেরকে আমরা একটা যাতে এই সমস্ত জায়গায় কোনো অনৈতিক কার্যক্রম করতে না পারে, সেক্ষেত্রে আমরা হার্ডলাইনে যাওয়ার ব্যবস্থা করবো আমরা। পাশাপাশি যারা ক্রাইসিস আছে তাদেরকেও সাপোর্ট দেবো আমরা, যাতে তারা শুদ্ধ নিতে পারে। আপনারা জানেন যে সম্প্রতি যে কোভিড-19 অনেক ট্রেড কোম্পানিগুলো একটা ক্রাইসিসের মধ্যে ছিল। আমরা কিন্তু তাদেরকে বলেছি তোমরা সময় দিচ্ছি তোমাদেরকে, তোমরা এই 7 দিন 10 দিন এবং তুমি কাজগুলো ঠিক করে নাও। এবং আমি দেখি 7-10 দিনের পর তারা কিন্তু অনেকেই একটা লাইনে চলে আসছে। আমরা মনে করি এই কাজগুলো আমাদের দেখতে হবে, তাদের ক্রাইসিসটা দেখতে হবে, সেই জায়গাগুলোতে আমরা অ্যাডজাস্ট করছি। পাশাপাশি আমাদের কি বলে অডিটর যারা আছে, এই অডিটর যারা রিপোর্ট যারা করে, যে ফলস রিপোর্ট দেয়, তাদের পানিশমেন্ট একটা হওয়া উচিত। তাদের আমাদের এফআরসির কথা যেটা বলি, এই এফআরসিটা আমাদেরকে অপারেশনে আসতে হবে, তাদেরকে কার্যকর হতে হবে। কেননা তাদের বিরুদ্ধে যে আমরা ব্যবস্থা না নিই, আমরা অনেকদিন থেকে বলে আসছি যে তাদের বিরুদ্ধে পানিশমেন্ট ব্যবস্থা নেওয়া উচিত, তাদের লাইসেন্স ক্যান্সেল করা উচিত, এগুলো ইমিডিয়েটলি করা উচিত। আমার মনে হয় সময় এসেছে। এবং আমার মনে হয় রেগুলেটর এখন বর্তমান যে ডাইনামিক আমাদের যে কমিশনার চেয়ারম্যান মহোদয়রা আছেন, ওনারা কিন্তু এই জায়গায় হাত দিয়েছে। আমি মনে করি সামনে একটা ভালো একটা রেজাল্ট আসবে, এগুলো মার্কেটকে প্রভাবিত করবে। এর পাশাপাশি আমরা যদি বলি যে আমাদের এই ফেস ভ্যালুতে যে শেয়ারগুলো যেগুলো আছে, যেগুলো অনেক যে কোম্পানিগুলো মার্কেটে আসার পর 10 টাকা শেয়ার, 30 টাকা, 40 টাকা, আলটিমেটলি পরবর্তীতে আমরা দেখছি শেয়ার 3 টাকা 4 টাকা চলে আসছে। আমরা এখানে কিন্তু অনেকদিন থেকে আমরা বলছি বাইব্যাকের কথা বলছি, এবং বাইব্যাক এই কাজটাও তো এসএসসি থেকে চিন্তা ভাবনা করছে। এখানে কোম্পানি অ্যাক্টের জায়গাগুলো তো চেঞ্জ করতে হবে। তো আমরা করি এই জায়গাগুলো তো হলে মার্কেটে একটা আস্থা চলে আসবে। আমি আর বেশি সময় নেব না, কারণ অনেক বেশি বলে ফেলেছি। তো থ্যাংক ইউ।
Thank you very much, sir, for your wonderful inputs. Alternative Trading Board, SME platform, অনেক নতুন নতুন কনসেপ্ট জানতে পারলাম স্যারের কাছ থেকে। So we are very hopeful to see a trading automated or digitalized DSC in a near future. Ziad sir, আমি আপনার কাছে একটা কোশ্চেন করব। So from your perspective, what are the possible ways to restructure the Z category of companies? Z group Thank of you. companies. আমি কিছুটা বিএসসি এমডি সাহেবকে আমি করব, সাপ্লিমেন্ট করব। এখানে জি আপনার একটা কোম্পানি, একটা নতুন লিস্টেড কোম্পানি আপনার ওভারনাইট কিন্তু খারাপ হয়ে যায় না। আপনার যদি পুরো হিস্ট্রিটা দেখেন, এই কোম্পানিগুলা আপনার শুরু হয় আপনার এ গ্রুপ থেকে কয়েক বছর ডিভিডেন্ড দেয়, তারপর আস্তে আস্তে তারা খারাপ হওয়া শুরু করে। জি জি এখন আমার মনে হয় ডিএসসির একটা সেপারেট একটা ক্যাটাগরি করা উচিত। এটা শুড বি আ ওয়াচ লিস্ট ক্যাটাগরি। যখন আপনার একটা কোম্পানির একটা সিগনিফিক্যান্ট ডিভিয়েশন আসবে আর্নিংসে, সিগনিফিক্যান্টলি আপনার আর্নিংসটা কমে যায় 30, 40, 50%, তখন এই শেয়ারগুলো আপনার এই ওয়াচ লিস্ট ক্যাটাগরিতে চলে যাওয়া দরকার। এখন অনেকে বলতে পারে যে ভাই আমার তো একটা কোয়ার্টার খারাপ গেছে, বা দুইটা কোয়ার্টার খারাপ গেছে, বা একটা ফুল ইয়ার খারাপ গেছে। It doesn't mean that watch list ক্যাটাগরিতে একটা কোম্পানি ইজ নেসেসারিলি ব্যাড। ওয়াচ লিস্ট ক্যাটাগরির একটা উদ্দেশ্যটা হচ্ছে আপনার দুইটা মেইন উদ্দেশ্য। ফার্স্টলি, আপনার এখানে এই কোম্পানিতে কোনো ইনসাইডার ট্রেডিং হচ্ছে না, এটা ডিএসসির ক্লোজলি মনিটর করতে হবে। আর সেকেন্ডলি, আপনার এই কোম্পানিতে পোটেনশিয়ালি কোনো আপনার নন কমপ্লায়েন্স বা ইরেগুলারিটি আছে কিনা, যার কারণে আপনার এই আর্নিংসটা কমে গেল, এটাও আপনার নোটিস করতে হবে। So these are the two মানে reasons for a watch list category. তারপরে আপনার একটা কোম্পানি কিন্তু ইনডেফিনিটলি ওয়াচ লিস্টে থাকা উচিত না। আপনার যদি 1 বছর 2 বছর ধরে আপনার ওয়াচ লিস্টে আছে, তার মানে এখানে ডেফিনেটলি সামথিং ইজ রং। At that point of time, BSE should recommend to the Bangladesh Securities and Exchange Commission যে আপনারা এই কোম্পানিতে an administrator বসিয়ে দেন, বা এই কোম্পানিতে আপনারা একটা ইন্ডিপেন্ডেন্ট চেয়ারম্যান বসিয়ে দেন, ডিপেন্ডিং অন দ্য ক্যাটাগরি অফ দ্য or the extent of the non-compliance or irregularity. হ্যাঁ, তো এটা আমার মনে হয় এটা করা দরকার। তারপর আবার চেয়ারম্যান, একটা ইন্ডিপেন্ডেন্ট চেয়ারম্যান বা একটা অ্যাডমিনিস্ট্রেটর, ওনারাও ইনডেফিনেটলি এই কোম্পানিতে থাকা উচিত না। তাদের কাজটা হবে কি 1-2 বছরের মধ্যে কোম্পানিটা কারেক্ট পাতে ফেলে দেওয়া। যদি ওনারা ফেল করেন এই কোম্পানিটাকে কারেক্ট পাতে ফেলে দিতে, তাহলে সেই কোম্পানির স্পন্সরদের দুইটা অপশন থাকা উচিত। ইদার তারা 90% শেয়ার কিনে এই কোম্পানিটা ডিলিস্ট করে ফেলুক, তাহলে আমাদের কোম্পানির সংখ্যা কমে যায়, which is not a problem, at least কোয়ালিটি কোম্পানি বাড়বে। আর সেকেন্ডলি, আপনার কোম্পানির সংখ্যা কমে গেল, আর শেয়ার হোল্ডাররা প্রোটেকশন কিন্তু তখন পেয়ে যাবে, কারণ 90% শেয়ার যদি কিনে ফেলতে হয় আর ডিলিস্ট করতে হয়, আপনার নর্মাল আপনার রিটেল শেয়ার হোল্ডারদের তখন লসটা আর সেভাবে থাকবে না। কিছু লস থাকতে পারবে, অ্যাটলিস্ট দে লার্ন আ লেসন। আর সেকেন্ডলি, আর এটা আই থিঙ্ক ইজ ভেরি ইম্পর্টেন্ট, আপনার যদি এই স্পন্সর শেয়ার হোল্ডার্স ক্যানট বাই আউট দ্য কোম্পানি, ক্যানট ডিলিস্ট দ্য কোম্পানি, তাহলে তাদের শেয়ারস আরেকটা স্পন্সর বা আরেকটা গ্রুপ অফ ইনভেস্টার্সদের কাছে বিক্রি করে দেওয়া দরকার। তাহলে একটা পোটেনশিয়ালি আরেকটা গ্রুপ অফ ইনভেস্টার্স ক্যান কাম ইন and they can invest freshly in these companies, and they can reform and restructure these companies and pick them up. থ্যাংক ইউ আপনি খুব সুন্দর কথাগুলো বলেছেন, ভালো ভালো পয়েন্ট আপনি উল্লেখ করেছেন। আমি যেটা বলবো সেটা হলো যে জেড গ্রুপের ব্যাপারে কিন্তু সম্প্রতি আমাদের নতুন যে কমিশনার চেয়ারম্যান মহোদয় আসার পরই একটা রুলস চেঞ্জের ব্যাপারে একটা আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জের পক্ষ থেকে মতামত সহ একটা কাজ করছে, ফাইনাল স্টেজে আছে। এটা চলে আসবে, নতুন জেড ক্যাটাগরি রুলসের ব্যাপারে অ্যামেন্ডমেন্ট আসছে, খুব শীঘ্রই চলে আসবে। পাশাপাশি আমি এখানে একটা কথা বলবো, সেটা হলো যে এখানে আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জের আমরা অনেক আমরা ডিজিটালাইজ সিস্টেমে আগের তুলনায় অনেক এগিয়ে গেছে, ঠিক আছে। তারপরেও কিন্তু অনেক সিস্টেম, আপনি যেটা বললেন যে মনিটরিং সিস্টেমটা এখন অনেক জায়গাতে কিন্তু আমরা যেই সমস্ত ওয়াচ লিস্টে রাখার জন্য তাদের সার্বক্ষণিক মনিটরিংয়ে অনেক কিছু কাজ আছে যেগুলো আমরা এখনো দেখেছি, সেগুলো কিন্তু এখনো কিন্তু অনেকে ম্যানুয়াল সিস্টেমে আছে, এবং এগুলো এই জায়গাগুলোতে কিন্তু আমরা এখন অ্যাডজাস্ট করছি এবং আমরা কাজ করছি, এবং খুব শীঘ্রই আমরা এই জায়গাগুলোতে আমরা ডিজিটাল সিস্টেমে চলে যেতে পারবো। আপনারা জানেন যে এই কাজগুলো আমরা কিন্তু অনেক দূর এগিয়ে গিয়েছি। আমি একটু আগে যেটা বললাম
যে আমাদের কোম্পানিগুলোর সঙ্গে আমাদের যে একটা ম্যানুয়াল যোগাযোগ ব্যবস্থা ছিল, এটা ডিজিটাল সিস্টেমে আমরা সফটওয়্যার করে ফেলেছি আমরা। এগুলো কিন্তু মনিটরিং সিস্টেমটাতে আমাদের কিন্তু সঙ্গে সঙ্গে ধরে ফেলতে পারবো। এবং আমরা কিন্তু এখন অনেক আগের তুলনায় আমরা কোম্পানিগুলোকে ওয়াচে রাখছি এবং আমরা অনেক চেষ্টা করছি, কিন্তু আমাদের কথা হলো যে সিস্টেমের কারণে আমাদের ভেন্ডর কোম্পানিগুলোকে আমরা যে যখন কাজ দিচ্ছি তখন তারা কিন্তু আমরা চাচ্ছি যে এক সপ্তাহের মধ্যে এটা চেঞ্জ করার জন্য, হয়তো চেঞ্জ রিকোয়েস্ট করে তারা যারা দিচ্ছে তারা ঠিকমতো আমরা অ্যাকসেপ্ট করছি না, তাদের হচ্ছে না। তো আমি মনে করি এটা খুব শীঘ্রই আমার মনে হয় আগামী 5-6 মাসের মধ্যে একটা ভালো একটা রেজাল্ট চলে আসবে এগুলোতে। তাতে আমি মনে করি যে আমাদের যে ট্রান্সপারেন্ট যেটা স্বচ্ছতা এগুলো চলে আসবে আমাদের। আর আমি একটু বলি যে কোম্পানিদের যে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর নিয়োগ করা হয়, যেটা কিসের জন্য, যে কোম্পানিগুলোতে স্বচ্ছতা আনার জন্য। কিন্তু আপনারা দেখবেন যে অনেক কোম্পানি, আমি দেখেছি, আমি কাছে থেকে দেখেছি অনেক কোম্পানি, তারা যে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টরগুলো নিয়োগ দিচ্ছে তাদেরই পরিচিত এবং তারা কথা বলছে না, তারা তাদের পকেটে। আমি মনে করি এই জায়গাগুলোতে একটু অ্যাড্রেস করা দরকার যে না, এই ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর যে হবে সে অবশ্যই, আপনারা জানেন যে এখানে কিন্তু এই যে কি বলে এসএসসির যে নতুন একটা আইন একটা যেটা গেজেট করেছে, যেটা মতামত জন্য দিয়েছে আগামী অগাস্টের 3 তারিখ 4 তারিখ পর্যন্ত একটা সময় আছে। ওখানে কিন্তু ওখানে বলা আছে ঢাকা স্টক এক্সচেঞ্জ, নট অনলি স্টক এক্সচেঞ্জ, চিটাগং এক্সচেঞ্জ, ঢাকা এক্সচেঞ্জ, লিস্টেড কোম্পানি, তাদের ডাইরেক্টরদের তারা যে কোনো মুহূর্তে তাদের অপারেশন এবং তাদের প্রশাসন নিয়োগ করতে পারবে, তাদের অবজারভার নিয়োগ করতে পারবে। এগুলো কিন্তু খুব ভালো উদ্যোগ আমি মনে করি, খুব দ্রুত এই রেসপন্স করছে এসএসসি। আমি মনে করি এগুলো করলে কিন্তু আমার ওয়াচ লিস্টে আমরা আরো মনিটরিং সিস্টেমটা আরো ভালো হবে। এগুলো কিন্তু আমাদের মনে হয় আগামী 3-4 মাসে কিন্তু এগুলো ভিজিবল যখন হবে তখন আমরা বুঝতে পারবো যে না, এই জায়গাতে ট্রান্সপারেন্সি চলে আসছে। থ্যাংক ইউ। যে আমি একটু জাস্ট অ্যাড করতে চাবো যে আপনার মনিটরিং সিস্টেমস আপনার কিনতে পাওয়া যায়, হ্যাঁ, বাট মনিটরিং সিস্টেমস থেকে আপনার প্রবাবলি কিছুটা আপনার ইনসাইডার ট্রেডিং ধরতে পারবেন, কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে যে আপনাদের ফরেন্সিক অ্যাকাউন্টিং করার জন্য একটা সেপারেট উইং বা আপনারা এটা আউটসোর্সিং করারও একটা স্কোপ আছে। ফরেন্সিক অ্যাকাউন্টিং করে আপনারা ধরতে পারবেন যে কোথায় কোথায় আপনার ইরেগুলারিটি হচ্ছে। এগুলো স্টপ করা আমার মনে হয় ভেরি ইম্পর্টেন্ট, কারণ আপনার একটা এ গ্রুপ থেকে জেড গ্রুপের একটা কিন্তু 3-4 ইয়ার্স একটা পাথওয়ে আছে, একটা সিস্টেম আছে। যারা যায় তারা প্রথমে 10%, 15% স্টক দিয়ে দিয়ে আপনার শেয়ারের প্রাইসটা একটা বিল্ড আপ করে নিয়ে যায়, তারপরে ওইখান থেকে তারা আস্তে আস্তে সেল করা শুরু করে। এটা একটা ম্যানিপুলেটিভ একটা প্রসিজার, যেটা আমরা সব মার্কেট ইনসাইডার্স আমরা সবাই জানি। কিন্তু এখানে আমাদের মনে হয় ফরেন্সিক অ্যাকাউন্টিং করেই প্রথমতেই যদি আপনারা এরা ওয়াচ লিস্টে থাকে, আমাদের একটা সিস্টেম থাকা উচিত যে স্পন্সররা বিক্রি করতে পারবে না, শেয়ার বিক্রি করতে পারবে না, ওখানেই স্টপ হয়ে গেল আপনার। আর আমি শামসুদ্দিন স্যারকে আমি একটু অনুরোধ করব, আপনারা রুলস এই জেড গ্রুপ ক্যাটাগরি রুলসটা ফাইনালাইজ করার আগে আমাদের ডিপি এর কাছ থেকে প্লিজ একটা ওপিনিয়ন নেবেন, আমরা উইল বি এবল টু কন্ট্রিবিউট। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। স্যার আপনার কাছে আমার আরেকটা কোশ্চেন, আমরা ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট নিয়ে অনেক কথা হচ্ছে। সো ফ্রম ইউর পার্সপেক্টিভ, হাউ ক্যান উই অ্যাট্রাক্ট FDI and FPI in Bangladesh? Thank you. It's a good question. It's a very relevant question. কারণ আমাদের competitor যেসব কান্ট্রিজ আছে, ডেভেলপিং নেশনস, তারা রেকর্ড অ্যামাউন্ট অফ FDIs কালেক্ট করছে ফর দ্য পাস্ট 3-4-5 years, and it is just going up. আপনার কোভিড এর জন্য এটা থেমে যায়, আমরা পিছিয়ে গেছি। ওইটা একটা কারণ হচ্ছে আপনার যদি ম্যাক্রো ইকোনমিক ইস্যুস গুলো দেখেন, আপনার এক্সচেঞ্জ রেটের একটা ম্যাটার আছে, which probably has to be addressed by Bangladesh Bank at certain point. But mainly আপনার ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট কিন্তু কিছু কিছু হচ্ছে, এটা কমে গেছে। আর কিছু আপনার একটা রেকর্ড অ্যামাউন্ট অফ মানি অ্যাবাউট 1400 crore টাকা আপনার উইথড্র হয়েছে আর রিসেন্টলি, এটা আস্তে আস্তে আপনার দেশ থেকে চলে যাবে। এই ট্রেন্ডটা আমাদের রিভার্স করা দরকার। এখন কয়েকটা অ্যাসপেক্ট আছে, আপনার ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্টটা আপনার ইনক্রিজ হবে যখন আমাদের একটা গ্র্যাজুয়েশন হবে ফ্রম ফ্রন্টিয়ার মার্কেটস টু ইমার্জিং মার্কেটস। আমার অটোমেটিকলি একটা মোর কনফিডেন্স আসবে ইন আর ক্যাপিটাল মার্কেটস। এন্ড অ্যাট দিস পয়েন্ট অফ টাইম, টু বি ভেরি অনেস্ট, আমরা তো লিকুইডিটি এন্ড ডেপথে আমরা সিরিয়াসলি এফেক্টেড, উইচ ইজ নট দেয়ার। হ্যাঁ, তো এটা উইথ মোর লিস্টেড কোম্পানিজ, উইথ দ্য কোম্পানিজ বিকামিং বিগার, এটা আস্তে আস্তে এইসব অ্যাসপেক্ট গুলো চেঞ্জ হবে আমি আশা করি। ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আপনার লিস্টেড কোম্পানিজ গুলোর ক্ষেত্রে আপনার ফাইন্যান্সিয়াল সেক্টরে কিছু হয়েছে, যেরকম IFC, আপনার গ্রিন ডেল্টা, সিটি ব্যাংক,
ব্র্যাক ব্যাংক এসব জায়গায় আপনার ইনভেস্ট করেছে। বাট আপনার ম্যানুফ্যাকচারিং সেক্টরে ফ্রম টাইম টু টাইম হয়, বাট নট রিয়েলি ইন লিস্টেড কোম্পানিজ। এখন লিস্টেড কোম্পানিজ গুলোতে ওভার টাইম আই উড থিঙ্ক হবে, কারণ গ্রোথ পটেনশিয়াল অফ বাংলাদেশ ইজ ডেফিনেটলি দেয়ার অ্যান্ড এভরিবডি ইজ অ্যাট্রাক্টেড টুয়ার্ডস দ্যাট। For the foreign direct investments in financial institutions, আমাদের রেগুলেটরি বেশ কিছু চেঞ্জেস কিন্তু প্রয়োজন। আমি কিছু আপনাদের উদাহরণ দেব এখানে। আপনার বেসিক্যালি এফডিআই যখন আসে আপনার একটা লিস্টেড কোম্পানিতে দুই ভাবে আসতে পারে। একটা হচ্ছে একটা ফরেন কোম্পানি আপনার সেকেন্ডারি মার্কেট থেকে শেয়ার কিছু কেনা শুরু করলো, বা আপনার ইস্যুয়ার কোম্পানি আপনার ফ্রেশ ইস্যু করলো, বা নতুন শেয়ার ইস্যু করে একটা ফরেন কোম্পানিকে ইনভেস্টার করলো সেই কোম্পানিতে। আর ওইখানে আপনার বিভিন্ন রুলস রেগুলেশনস, স্পেশাল রাইটস, এগুলা ট্যাগ থাকে। এখন আমাদের দেশে হচ্ছে কি, আপনার ব্যাংকিং সেক্টরে আপনার ব্যাংক কোম্পানিজ অ্যাক্টে and even in the amendment act which has happened in 2013 and 2018, আপনার ক্যাপ করা আছে of how much an individual group of shareholders or a family or a foreign investor can invest, আর সেই ক্যাপটা হচ্ছে 10%। এখন 10% ক্যাপ for a company, for a portfolio company or for a large mutual fund or a bank, আমাদের কেসে 10% amount is too small for them. তাদের যে ডিউ ডিলিজেন্স কস্ট আছে দ্যাট ইজ হাই, তাদের যে ট্রানজাকশন কস্ট আছে, অ্যাডভাইজারি কস্ট আছে, দ্যাট ইজ হাই কম্পেয়ার্ড টু দ্য সাইজ অফ দ্য ট্রানজাকশন। এখন কি করা দরকার? এখন যদি আমরা 10% থেকে উই ক্যান পিক দ্যাট আপ টু 20%, 25%। আর আমি এটা উদাহরণ দিতে চাই, আপনার আমাদের কম্পিটিটর নেশনসে কি আছে এটা আমাদের জানা উচিত। যেরকম আপনার ব্যাংকিং সেক্টরে আমি বলি, ব্যাংকিং সেক্টরে আপনার ইন্ডিয়াতে আপনার allowable limit is 74%। তারপর আপনার ইন্দোনেশিয়া, ফিলিপিন্স এন্ড কম্বোডিয়াতে 100% allowed। তো বেসিক্যালি একটা কোম্পানি এসে একটা লিস্টেড ব্যাংকে দে ক্যান বাই আউট উইথ সার্টেন রেগুলেটরি পারমিশনস, হুইচ ইজ ফাইন। ভিয়েতনামে এখনো আমাদের মতন রেস্ট্রিক্টেড করা আছে, তাও 20%। তো দ্যাট ইজ ডাবল অফ আওয়ার লিমিট। তো এটা একটু মাথায় রাখতে হবে। এখন এটার সাথে আপনি আপনার যদি এনবিএফআই সেক্টর দেখেন, এনবিএফআই সেক্টরে আপনার বাংলাদেশ ইজ সিরিয়াসলি এফেক্টেড in terms of liquidity crisis. This started with the government's decision to liquidate people's leasing. এটাতে আপনার ইভেন দ্য বেস্ট আপনার এনবিএফআই, আপনার আইডিএলসি এন্ড ডিবিএইচ, তাদেরও কিছুটা হলেও আপনার লিকুইডিটি ক্রাইসিস ফেস করতে হচ্ছে। এতটা না, মানে পুরো সেক্টরের সাথে কম্পেয়ার করলে না, বাট তাও তাদের কিছুটা ফেস করতে হচ্ছে। এখন আপনার আমাদের দেশে ক্যাপ করা আছে ফর ইনভেস্টমেন্ট ইন অ্যান এফডিআই অফ 20%। আর এই এফডিআইটা যদি এস্টাবলিশড হয়ে থাকতো উইথ ফরেন কোম্পানি, উইথ আ ফরেন পার্টনার, তাহলে আমাদের ক্যাপটা হচ্ছে 25%। অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড আপনার এখানে ক্যাপটা কিন্তু একেবারেই তুলে ফেলেছে। তো অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড আপনার এখানে 100% একটা ফরেন কোম্পানি ক্যান কাম ইন অ্যান্ড বাই আউট অ্যান এনবিএফআই অ্যান্ড দে ক্যান পাম্প ইন মোর মানি। এটা কিন্তু আমাদের জন্য খুবই জরুরি। আর আপনি ইন্স্যুরেন্স সেক্টরেও দেখেন, ক্যাপটা হচ্ছে अगेन 10%, কিন্তু আপনার ইন্ডিয়াতে সেই ক্যাপটা হচ্ছে 49% ফর আ ফরেন কোম্পানি। আপনার ইন্দোনেশিয়াতে আপ টু 100% আস্তে আস্তে নিয়ে যাওয়ার একটা স্কোপ আছে, ফিলিপিন্সে আছে, থাইল্যান্ডে আছে, সব জায়গায় আছে। কিন্তু আপনার 100% একটা লিমিটে 100% ক্যাপে যাওয়ার একটা সুযোগ আছে। এখন 100% ক্যাপে একটা অফশোর কোম্পানি ফ্রম British Virgin Islands or something of that should not come and invest, and that is understandable because এরা এই পুরো প্রতিষ্ঠানটাকে ওরা খালি করে ওরা টাকা নিয়ে যেতে পারে। তো সেই জন্য আপনার কিছু ফিট এন্ড প্রপার ক্রাইটেরিয়া থাকে যে এই বাইং কোম্পানিটা should have একটা maybe $10 billion মার্কেট ক্যাপ ইন देयर হোম কান্ট্রি, বা তাদের একটা সার্টেন অ্যামাউন্ট অফ এক্সপিরিয়েন্স দরকার, বা সার্টেন নাম্বার অফ কান্ট্রিজ দ্যাট দে আর অপারেটিং। এটাকে ফিট এন্ড প্রপার ক্রাইটেরিয়া বলে। আমাদের দেশে যদি ফিট এন্ড প্রপার ক্রাইটেরিয়ার আন্ডারে আপনার ফরেন ইনভেস্টার্স ক্যান কাম ইন অ্যান্ড ইনভেস্ট ইন ফাইন্যান্সিয়াল স্টকস, আমরা দেখবো একটা হিউজ চেঞ্জ ইন আর ক্যাপিটাল মার্কেট, হিউজ চেঞ্জ ইন ডিমান্ড। আপনার অটোমেটিকলি আপনার বাজারটা একেবারে খুলে যাবে, অ্যান্ড দ্যাট ইজ সামথিং দ্যাট উই নিড। থ্যাংক ইউ।
থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ফর ইউর ওয়ান্ডারফুল ইনপুটস। এরশাদ স্যারের কাছে আমার একটা কোয়েশ্চেন স্যার, আপনি অনেক দিন ধরে এই ক্যাপিটাল মার্কেটে আছেন। সো ফ্রম ইউর পার্সপেক্টিভ, হোয়াট আর দ্য নিউ ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টস we can introduce in our capital market? থ্যাংক ইউ সো মাচ অরোকা। ওয়েল, সবারটা শুনলাম আর কি, তো বেশি করে, এবং ইট ভেরি ইন্টারেস্টিং ডিসকাশন। আমার যেটা মনে হচ্ছে যে আমরা এক একজন এক এক আঙ্গিকে এক একটা পার্সপেক্টিভে উই হ্যাভ স্পোকেন। যেমন শামসুদ্দিন স্যার বলেছেন ডিএসসি রেগুলেটরি পার্সপেক্টিভ, সানাউল্লাহ সাহেব বলেছেন অন ডিএসসি's পার্সপেক্টিভ, জিয়াদ very well pointed out, basically কোন লাইক ক্যাপ কোথায় কোথায় আছে। হ্যাঁ, প্রত্যেকটা মানে যেটা বলেছে যে প্রত্যেকটা রেগুলেটরি কিন্তু এক একটা আছে, ক্যাপ করে দিয়েছে। এখন হয়তো ইন বিহাইন্ড যেটা আছে প্রোটেকশন অফ দ্যাট সেক্টর, যেমন বিটিআরসি তে যেমন আছে যে 60% বেশি হতে পারে ফরেন ইনভেস্টমেন্ট। হ্যাঁ, সো এগুলো প্রত্যেকটা সেক্টরে কিন্তু গভর্নমেন্ট স্ট্র্যাটেজিক নিয়েছে যে এগুলো করবো। কিন্তু আমরা গোয়িং ফরওয়ার্ড যেটা বলেছি যে এফডিআই যাতে করে যদি আরো বাড়ানো যায়, তাহলে আমাদের ওই যে রুলস এন্ড রেগুলেশন which is actually inhibiting us to get that FDI, সেগুলোকেও রিল্যাক্স করতে হবে, দেখতে হবে যে ওগুলো কিভাবে ছাড়ানো যায়। তারপরে রিপ্যাট্রিয়েশন অফ ক্যাপিটাল, ঠিক আছে, যেটা আপনার এখন যেটা আছে যে আপনি যদি কোনো ফরেন শেয়ার হোল্ডার যদি if he sells his share in an unlisted company, সেটা has to be ভ্যালুয়েশন করতে হবে একটা মার্চেন্ট ব্যাংক অর অ্যান অডিটর, বাংলাদেশ ব্যাংকের কাছে দিতে হবে। বাংলাদেশ ব্যাংক উইল সি যে এটা ঠিক আছে কিনা। অবশ্যই বাংলাদেশ ব্যাংক অবশ্যই দেখবে যে ঠিক আছে কিনা। বাট আমরা অনেক সময় অনেক ইনভেস্টর আমরা দেখেছি, কথা বলেছি, প্রাইভেট ইকুইটি যারা বলেছে যে অ্যাকচুয়ালি অনেক মানে স্ল্যাশ করে দেওয়া হয় ভ্যালুয়েশন। সো এইসব দিকগুলো আসলে কোনটা, এখন তো সবার দিক থাকে, পিপল হ্যাভ প্রত্যেকের পার্সপেক্টিভ। এটাকে ব্যালেন্স ইট আউট অ্যান্ড আমরা কিভাবে রেগুলেটরি রিফর্মস গুলো করতে পারি সেটা আই থিঙ্ক আমাদের দেখা উচিত। আমি একটাই করেছি যে ইন্ডিয়াতে 2001 ডে ফিউচার্স এক্সচেঞ্জ হয়েছে, ফিউচার্স ট্রেডিং। হ্যাঁ, তো ফিউচার্স ট্রেডিংটা হলো গিয়ে বেসিক্যালি ইন্ডেক্স ট্রেডিং। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে 6টা আপনার ফিউচার্স ইন্ডেক্স ট্রেড হয়, 6টা হয়, এবং ইন্ডিভিজুয়াল স্টক ও ট্রেড হয় আর কি। সো আমারই হলে গিয়ে আমরা মানে ইন্ডিয়া 20 বছর আগে করে দিয়েছে, হ্যাঁ, আপনার ফিউচার্স ইন্ডেক্স ট্রেডিংটা। মানে আমার যেটা এটা সামাল সাহেব কাছেও রাখবো যে এটা যে আমরা কেন একটা ইন্ডেক্স ফিউচার্স একটা করতে পারি না, বিকজ ইটস ভেরি, মানে আমার কাছে মনে হয় যে এই যে স্যার যেটা বলেছে যে সিসিপিএল এটা হলে পরে অনেক রিস্ক ফ্রম দ্য এক্সচেঞ্জ টু দ্য ক্লিয়ারিং হাউস চলে যাবে, which would have been, এবং তখন যে অল দ্য মার্জিন রিকোয়ারমেন্টস, এই যে আপনার ভ্যারিয়েশন মার্জিন, একটা ডেরিভেটিভ করতে গেলে আর মার্জিন দিতে হয় আগে। হ্যাঁ, আপনি যখন ফিউচার্স করতে যান, আপনি ফিউচার্স ইউ হ্যাভ টু গিভ আ মার্জিন, তো ওই মার্জিন কল হয়ে যায়। হ্যাঁ, এগুলা কিন্তু দ্য এক্সচেঞ্জ শুড নট টেক, যেটা সামাশা বলেছেন, এটা এখন হচ্ছে ইট ইজ বেসিক্যালি দ্য ক্লিয়ারিং হাউস উইল টেক, and the brokers will put a margin with the counterparty. So এটা হলে গিয়ে আমি এটাই বলছি, I will not go into elaborately into what the product is or এটা সব জায়গায় পাওয়া যায়, এটা ইন্টারনেট খুললেই পাওয়া যায়। সো এটা আমি কেন বলতেছি যে ইন্ডেক্স ফিউচার্স এর এটা বলছি ইজ বিকজ যে আপনার ইট ইজ নট অনলি আ স্পেকুলেটিভ, ইট ইজ নট আ স্পেকুলেটিভ প্রোডাক্ট, it is more of a hedging product. So আমি যদি স্যার যদি লং থাকি on a specific portfolio of shares, I should be able to, না ঠিক আছে, আমার যখন মার্কেট ডাউন হচ্ছে I should be able to sell the index আমার হেজিং স্ট্র্যাটেজিটা করার জন্য। হ্যাঁ, সো ওইখানে আমরা সবসময় দেখি আচ্ছা শর্ট সেলিং ভালো না, হ্যাঁ, মানে শুনে আসি সবসময়, বাট আমার কাছে হলো গিয়ে প্রত্যেক মার্কেটে রেগুলেশন আছে স্যার। বাংলাদেশেও আপনার কিন্তু ওই শর্ট সেলিং হয়ে এটা আপনার 2019 হয়ে গেছে এই রেগুলেশন, এবং খুব সুন্দর করে দেওয়া আছে কিন্তু যে কি কি শর্ট সেলিং এ কি করা যাবে, কি কি করা যাবে না, এবং খুব সুন্দর করে কিন্তু এসইসির এই গাইডলাইনটাও আছে। সো তারপর ইটিএফ গাইডলাইন হয়েছে 2016 সালে। তারপরে আপনার এই সিকিউরিটি ট্রেন্ডিং রুল 8 ওটার মধ্যে আছে, ইসের মধ্যে
মার্কেট মেকিং গাইডলাইন যেটা বলেছেন যে স্যার বলেছেন যে আমাদের এখনো হয়নি। সো আমি যেটা দেখছি যে অবশ্যই আমাদের ফান্ডামেন্টাল বেসিক হলে গিয়ে এখন যে প্রোডাক্টগুলো আছে ওগুলাকে ইউজ করে গুড কোয়ালিটি আইপিও এনে টার্নওভার বাড়ানো। কিন্তু সাথে সাথে আমার যেটা মনে হয় যে আমাদের এই প্রোডাক্টগুলো কিন্তু খুব খুব তাড়াতাড়ি আনা উচিত এবং এটা একটা প্ল্যাটফর্ম তৈরি করা উচিত। বিকজ আপনি মানে অনেস্টলি মানে আমি ইভেন পাকিস্তান হ্যাজ a lot of products in the Pakistan Stock Exchange. ইন্ডিয়া তো আমি ইন্ডিয়াতে 20 বছর আগে করে দিয়েছি, ইন্ডিয়াতে অপশনস আছে, আমি অত কিছু যাবো না। ভেরি সিম্পল, আমরা যদি DS30 একটা যদি ইন্ডেক্স ফিউচার করি, সেটা কিন্তু আপনার ওই প্রত্যেক টিক বলে একটা টিকে ওই ক্যালকুলেট থাকে যে এক টিক মানে কত টাকা আপনি গেইন করবেন অথবা লস করবেন। সো দিস আর আমার কাছে মনে হয় যে ইন্ডেক্স ফিউচারটা ইজ এ ভেরি লো হ্যাঙ্গিং প্রোডাক্ট সবচেয়ে বেশি। তারপর তো আপনি সিসিপিএল তো আনছেনই, সো মার্জিনটাও ওখান থেকে আপনার ঠিক হয়ে যাবে যে আপনার অল দ্য মার্জিন প্রোডাক্টস আর কি, যেমন ফিচার্স ইজ এ মার্জিন প্রোডাক্ট, আপনার অন্যান্য যেটা আছে যে সিকিউরিটিজ বরোয়িং, সিকিউরিটিজ লেন্ডিং, হ্যাঁ এইগুলা মানে আনলে আমাদের টার্নওভার তো বাড়বেই এবং যে ইনভেস্টর আছে হি হ্যাজ গট দ্য টুল টু হেজ। বাংলাদেশে আপনার ইউ হ্যাভ গট কয়টা ওয়েজ, একটা হলে গিয়ে স্যার আপনি ইউ ক্যান বাই দ্য সিকিউরিটি, মানে আপনি স্টক কিনতে পারবেন। আপনি যদি মনে করেন না মার্কেট নিচে চলে যাবেন, তাহলে আপনি ক্যাশে চলে গেলেন, ঠিক আছে। আপনি কিন্তু ফিক্সড ইনকামও আপনি ইনভেস্ট করছেন, এটা বাইরে যেটা বন্ডে অথবা ট্রেজারি বন্ড, হ্যাঁ, যেটা ইনভেস্ট করে রাখে আপার মার্কেট অথবা শর্ট করে দেয় আর কি, ঠিক আছে। সো এই 4-5 ওয়েজ অফ স্ট্র্যাটেজি আছে। বাংলাদেশের স্ট্র্যাটেজি হল দিকে জাস্ট আইদার ইউর ইন দ্য স্টক মার্কেট অর ইউর নট। সো এইটা অ্যাকচুয়ালি হওয়া উচিত যে না, ইট শুড বি দ্যাট ইউ ক্যান হেজ ইউর সেলফ, ইউ ক্যান শর্ট সেল ইউর সেলফ, ইউ ক্যান বি লং অন দ্য পোর্টফোলিও। সো এইটা কিন্তু আমাদের ভাবতে হবে। এবং যেটা আমি বলি যে আপনার এটা কিন্তু এই যে ক্ষুদ্র বিনিয়োগকারী তারা যদি মানে অফকোর্স আপনার কিন্তু প্রোডাক্ট রিস্ক কিন্তু আছে, কিন্তু আমরা যদি ঠিকমতো যে বিনিয়োগ শিক্ষা যেটা এসএসসি যেটা চালিয়ে যাচ্ছে এইগুলোর মধ্যে যদি ইফ ইউ ক্যান বিল্ট ইন যে ঠিক আছে এখানে আমরা বন্ড প্রাইস কিভাবে মুভ করে, হ্যাঁ, বন্ড ভ্যালুয়েশন, আপনার কনভার্টেবল বন্ড কিভাবে মুভ করে, হ্যাঁ, হোয়াট ইজ অপশনালিটি ইন বন্ডস, তারপরে আপনার এই যে এক্সচেঞ্জ ট্রেডেড ফিউচার্স, আপনার তারপরে হলে গিয়ে ইটিএফ জিনিসটা কি, ইটিএফটা কিভাবে ম্যানেজ হয়, বিকজ ইউ নিড লট অফ লিকুইডিটি। আপনি কিন্তু ইটিএফ কিন্তু আপনার কিন্তু লিকুইডিটি ছাড়া কিন্তু হবে না, বিকজ ইটিএফ ম্যানেজার যে থাকে সে কিন্তু অ্যাকচুয়ালি ওই মিমিক করে আর কি, যে ওই ইটিএফ এর যে স্টক গুলো আছে ওটার যে প্রাইসিং হচ্ছে ইটিএফ এর আর আন্ডারলাইং যে স্টকস আছে। সো এইটা these things have to be মানে not only for retail investors, also for the market players. সবাইকে আমরা নিয়ে একটা we can actually have sessions, we can have এই যে development বিনিয়োগ শিক্ষা not only for retail investors, for also institutional investors, stakeholders, হ্যাঁ, ওটার জন্য। সো মানে আমি যেটা দেখেছি যে মানে আমার যেমন রিডস করা যায়, অনেক কিছু আছে, আমি হয়তো যাবো না কমপ্লেক্স জিনিস। লেট আস জাস্ট প্রথমে বেসিক গুলা এনে তারপরে আস্তে আস্তে আমরা কমপ্লিকেটেড জিনিসে যাই, কারণ এগুলোর মধ্যে অনেক রিস্ক অলসো ইনভলভ। সো যেমন আমরা ইনভেস্টরের প্রোটেকশনও চাই, বাট আমরা আবার মার্কেট ডেভেলপমেন্টও চাই। সো আমার মানে আজকে যেটা হয়েছে যে আরেকটা যেটা আমরা দেখি যেটা শামসুদ্দিন স্যারের কাছে আমি এটা দেখি যে বিটিআরসি কিন্তু আছে যে ওই বিটিআরসি যে কোম্পানিগুলো কিন্তু আইপিও করতে হবে, বিটিআরসি এবং আমরা দেখেছি স্যার ওরা কিন্তু সবসময় এসএসসি তে একটা অ্যাপ্লিকেশন দিয়ে রাখে অর এক্সটেনশন অফ দ্যাট আইপিও রিটার্ন। আপনারা দেখেন যে ওগুলা যদি ভালো কোম্পানিকে যদি আনা যায় ওইভাবে করে, না ঠিক আছে, নট এনকারেজিং দেম টু এক্সটেন্ড ফার্দার, হ্যাঁ, যাতে করে আইপিও যাতে করে হয় আর কি ওটা। তো তারপরে স্যার যেমন স্যার প্রাইভেট টু পাবলিক লিমিটেড কোম্পানি যেগুলো হয়েছে আপনার ডিপেন্ডিং অন দ্য পেইড আপ ক্যাপিটাল, হ্যাঁ, 45 crores। সো ওদেরকে কিভাবে আইপিও তে আনা যায়, হ্যাঁ, ওটাও স্যার একটা দেখতে পারবেন। তো
those are big companies. ওদেরকে ওটাও একটা আই থিঙ্ক একটা উই ক্যান লুক ইনটু ইট। আর এছাড়া মানে আমি যেটা বলছি যে ট্যাক্স অ্যাসপেক্ট, যেমন আমি যেমন বলি এক্সচেঞ্জ ট্রেডেড ফিউচার্স, সবচেয়ে মজার জিনিস হলো কি এটাতে কিন্তু ট্যাক্স কিন্তু সবচেয়ে কম, বিকজ আপনি তো কোনো ফিজিক্যাল ট্রেড হচ্ছে না, এক স্ট্যাম্প ডিউটি এক্সেম্পশন হয়। হ্যাঁ, সো এই জিনিসগুলো যদি আপনারা দেখেন হয়তো গোয়িং ফরওয়ার্ড, আমরা তো অনেক কিছু বলি, অনেক কিছুই করি, ছোট ছোট জিনিসগুলো যেগুলো আমরা ইন্ট্রোডিউস করতে পারবো এই মার্কেটে তাড়াতাড়ি উইথ অফকোর্স প্রোটেকশন টু ইনভেস্টার্স, এটা দ্যাট ইজ মাই আই থিঙ্ক রিকমেন্ডেশন। সো অরকা, yeah, this is Thank you, sir. Thanks for your wonderful inputs as always. Jia sir এর কাছে যদি একটু জিজ্ঞেস করি, what are the new products from your perspective we can introduce besides the traditional existing products in our capital market? ট্রেডিশনাল প্রোডাক্টস এর ফুল স্কোপটা এখনো আমরা ডিসকভার করিনি, দেখি নাই। আপনার I think it is imperative that আমাদের financial institutions, the banks and the insurance companies, they own their own asset management company. এখন এটা আমি কেন বলছি আপনাকে বলি, এখন আপনার যখনই একটা কাস্টমার একটা ব্যাংকে যায়, আপনার তখন ব্যাংক এই কাস্টমারের কেওয়াইসি করবে, এই কাস্টমারের রিস্ক অ্যাপিটাইট বুঝে নেবে। Once they do this, the next thing that the bank can do, other than to keep their deposit, is to offer some wealth management products. Immediately banker এই কাস্টমারকে বলতে পারে, আচ্ছা ঠিক আছে, তুমি 1 লক্ষ টাকা তুমি করেছো, ডিপোজিট করেছো, লেটস ডু দিস, তোমার 50% আমরা ফিক্সড ডিপোজিট হিসেবে রাখছি, 25% আমরা ক্যাপিটাল মার্কেটে ইনভেস্ট করছি থ্রু আমাদের সাবসিডিয়ারি, 20% আমরা তোমাকে গভর্নমেন্ট বন্ড কিনে দিচ্ছি, আর 5% এর অ্যামাউন্ট তুমি একটা ছোট একটা ইন্স্যুরেন্স পলিসি করো। সো আই থিঙ্ক একটা কিটিতে, একজনের ইনভেস্টমেন্ট কিটিতে এই 3টা জিনিস থাকা অত্যন্ত জরুরি, আপনার বন্ড, স্টক অ্যান্ড ইন্স্যুরেন্স। I think that is very important, and banks are in the primary position to offer these 3 products. Insurance companies ra ki korte pare, insurance companies there, at least life insurance companies there, apnar reach ta kintu massive, apnar at least when it comes to micro insurance, apnar the number of branches that the bigger life insurance companies have it's immense. Ekhon life insurance companies Indiar moton apnar unit linked products provide korte pare ba sell korte pare to customers. And what are unit linked products? So these are very much like mutual funds. Apnar underlying asset in these products will be equity and it will be bonds, but it will be covered by an insurance coverage basically. So তাহলে এই ইনভেস্টর বা এই কাস্টমার আপনার দে গেট দ্য বেস্ট অফ বোথ ওয়ার্লডস। আপনার ইনভেস্টমেন্ট সাইডেও তারা একটা ভালো একটা প্রোডাক্ট পেলো, and at the same time it is covered by insurance just in case of the death of this particular customer. আমাদের প্রবলেম হচ্ছে বা আমাদের বাংলাদেশের প্রবলেমটা হচ্ছে যে ইউনিট লিঙ্ক প্রোডাক্টসের জন্য যেটা সবচেয়ে জরুরি সেটা হচ্ছে আপনার সেকেন্ডারি বন্ড মার্কেট। এই সেকেন্ডারি বন্ড মার্কেটটা আমাদের এখনো ডেভেলপ করে নাই। Till such time we develop at least the certain portion of the secondary bond market, যদি আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জের থ্রু দিয়ে ট্রানজাকশন হতো on a regular basis, ওইখানে আমাদের ওই লিকুইডিটি ফ্লোটা would allow insurance companies to form or to design unit linked products and to sell unit linked products. এখান থেকে I think that would be much more effective than mutual funds. At least ইন্ডিয়াতে তাই হয়েছে। ইন্ডিয়াতে মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি ইজ হিউজ, বাট ইউনিট লিঙ্ক প্রোডাক্টস এর থ্রু দিয়ে আপনার ক্যাপিটাল মার্কেটে পেনিট্রেশন বা ক্যাপিটাল মার্কেটে exposure of insurance companies has also been immense. So I think that would have been helpful. আচ্ছা, আমি একটা জিনিস একটু বলবো, জাস্ট অ্যাড করবো যে যেহেতু he actually picked up wealth management products, আমি কিন্তু দেখেছি যে বাইরে কিন্তু মানে কাস্টমারের রিস্ক প্রোফাইলিংটা কিন্তু করা হয় এবং দ্যাট ইজ ম্যান্ডেটরি। মানে রেগুলেটর বলে দিচ্ছে যে তোমার কি রিস্ক প্রোফাইল, তোমার ইউ বেসিক্যালি ডিক্লেয়ার ইওর নেটওয়ার্থ, এবং তুমি কি হাই রিস্ক নাকি তুমি লো রিস্ক নাকি তুমি মিডিয়াম রিস্ক, এটা তুমি নিজে করে তুমি সাইন করবে। তাহলে হয় কি যে ইনভেস্টরটা যখন গিয়ে বলবে যে না ভাই আমি তো সবকিছু
হারিয়ে গেছে আমার, হ্যাঁ আমার ক্ষতিগ্রস্ত, তখন কিন্তু সে কিন্তু আর বলতে পারবে না, বিকজ ও কিন্তু ওখানে সাইন করেছে যে আমার রিস্ক প্রোফাইলটা কি, নাম্বার ওয়ান, ইটস ভেরি ইম্পর্টেন্ট। এবং এটা কিন্তু লাইক সিঙ্গাপুরে আমি যে কি করেছি, ইট ইজ এ ম্যান্ডেটরি, এবং আমার মানে বাইরে আপনি যদি করেন ওরা কিন্তু প্রত্যেক ইয়ারে ওটাকে আপডেটও করে, রিস্ক প্রোফাইল, হ্যাঁ নেটওয়ার্ক ডিসক্লোজার, ওটা সো আমি এটা হলো 1 নম্বর। 2 নম্বর হলে গিয়ে দা পোর্টফোলিও ম্যানেজার ক্যানট মিসসেল দ্য প্রোডাক্ট। ও যদি একটা লো রিস্কের একটা কাস্টমার হয়, ওর কাছে গিয়ে একটা ফুল একদম একটা ইকুইটি, একটা রিস্ক গিয়ে ইকুইটি ওকে করে দিল, ওকে ঢুকাই দিল এর মধ্যে, তখন দ্য ওনার্স উইল বি অন দ্য পোর্টফোলিও যে ম্যানেজার আছে, যে ওকে করছে তাকে। সো এই জিনিসগুলো কিন্তু আমাদের আনতে হবে, মানে আমি বলিনি এটা, এই জিনিসগুলো কিন্তু ভেরি বেসিক, যে তখন কিন্তু আপনাকে কিন্তু বলতে পারবে না যে না আমাকে তো এই স্টকটা করে দিয়েছে, আমি কিন্তু আপনি যখন বলবেন যে না আপনি তো সাইন করেছেন এখানে, ইউ ক্যান টেক গুড রিস্ক, এবং আপনি বলেছেন যে আপনি আপনার আয়ের কত পার্সেন্ট আপনি ইকুইটি মার্কেটে ইনভেস্ট করবেন সেটাও ডিক্লেয়ার করতে হয়, এবং আপনার লিটারেসি রেট, লিটারেসি অন ইকুইটিজ, হ্যাঁ আপনি আর ইউ ইনফর্মড কাস্টমার অর মিডিয়াম ইনফর্মড অর নন ইনফর্মড, ইউ হ্যাভ টু ডিসক্লোজ দোজ। তো আমার কাছে মনে হয় স্যার, শামসুদ্দিন স্যারের কাছে এটা একটা আছে, এটা আপনারা দেখতে পারেন যে এইটাকে ইন্ট্রোডিউস করা যায় কিনা। এটা করলে কিন্তু অনেকগুলো সমস্যা কিন্তু আপনার সমাধান হয়ে যাবে, যে মিস সেলিং হবে না, হ্যাঁ কাস্টমার বলতে পারবে না যে না আমি তো রিস্ক প্রোফাইল আমার তো এরকম। সো এইটা আমার কাছে মনে হয় জরুরি, যেহেতু জিয়াদ রেজ দ্য ওয়েলথ ম্যানেজমেন্ট থিং, ওটা অ্যাকচুয়ালি সব সেক্টরেই পড়ে যায় আর কি। জিয়া স্যার আরো একটা জিনিস নিয়ে কথা বলেছিল, সেটা হচ্ছে বন্ড মার্কেট। তো স্যার আপনার কাছে আমার আরেকবার কোয়েশ্চেন, যে হোয়াট ক্যান বি দ্য স্টেপিং স্টোন টু ক্রিয়েট আ ভাইব্রেন্ট debt security market or secondary debt security market? Since you are working না for আমার that. কাছে অ্যাকচুয়ালি অরকে থ্যাংক ইউ সো মাচ, আমার কাছে ভালো লেগেছে যে ডিএসসির সিও সাহেব উনি একটা জুম করেছিল আমাদের সাথে আর কি, যে ট্রেজারি বন্ড মার্কেটটাকে কিভাবে, অর বন্ড মার্কেট অ্যাজ পার সে কিভাবে ওটাকে ডেভেলপ করা যায়। হ্যাঁ আমাদের এখন হয়েছে কি, যেটা হয়েছে যে বাংলাদেশ ব্যাংকের ওদের নিজেদের একটা ডিপোজিটরি আছে যেটা ট্রেজারি বন্ডই করে, আবার উই হ্যাভ সিডিবিএল আর। তো ওই জায়গাটাতে উই হ্যাভ টু, মানে ওটা হয়তো আপনারা ঠিক করবেন স্যার, যে ঠিক আছে আমরা উই উইল ইউজ দ্যাট ডিপোজিটরি অর উই উইল ইউজ সিডিবিএল, বিকজ ট্রেজারি বন্ডের কিন্তু আইএসআইএন সব পড়া আছে, সো ইট ইজ অল ইন দি ম্যাট ফর্ম। তো ওইটা জাস্ট নিজ এ ডিসিশন যে কে ওটা কি করবে, সিডিবিএল নাকি বাংলাদেশ ব্যাংকের ডিপোজিটরি, এটা একটা। সো এইটা আমি যেটা বলছি যে ওই যে আবার চলে আসলো, যে আজকাল আমাকে মানুষ জিজ্ঞেস করে যে আচ্ছা এই যে ট্রেজারি বন্ড ডিল এত হাই, আচ্ছা আমি কিভাবে করতে পারি। আমি যেটা বলি যে আমরা কিন্তু করি, হ্যাঁ উই হ্যাভ টু ইনভেস্ট ইন ট্রেজারি বন্ডস, এবং আমরা করি কি, আমরা একটা লিফ অ্যাকাউন্ট খুলি একটা ব্যাংকের সাথে, সেই ব্যাংকটাই আমাদেরকে, আমরা হয় অকশনে ডাইরেক্ট পার্টিসিপেট করি, অথবা আমরা বলি না ঠিক আছে আমাকে সেকেন্ডারি মার্কেট থেকে তুমি আমাকে কিনে দাও। সো জিয়া যেটা বলছে অ্যাকচুয়ালি ওই ওটিসি মার্কেটটা কিন্তু আছে, এবং ব্যাংকদের মধ্যে ওটিসি মার্কেট আছে, বাট ওই যে অরকা যেটা বললো যে বন্ড মার্কেটটাকে সেকেন্ডারি মার্কেট করার জন্য এটা কিন্তু এক্সচেঞ্জ ট্রেডেড হওয়া আমার মনে হয় অনেক জরুরি, এবং আমরা মনে হয় স্যারেরাও করেছেন যে অনেকগুলো জট কিন্তু ছুটে গেছে। তো আমরা অনেকদিন ধরে দেখছি যে এটাই আমার মনে হয়, আমি স্পেশালি সামালক্সের ওটা ইউ ক্যান এলাবোরেট যে আপনারা কতদূর আগিয়েছেন এটাতে। আচ্ছা আমি থ্যাংক ইউ, আমি একটু বলি যেখানে অনেক পয়েন্ট আসছে, বন্ডের কথাই বলি, গভর্নমেন্ট ট্রেজারি বন্ডের কথাটা যেটা বললে একটু আগে, এটা কিন্তু আমরা 10 সালের পর থেকে আমরা জানি যে লিস্টেড হিসেবে ঢাকা স্টক এক্সচেঞ্জ দেখাচ্ছে গভর্নমেন্ট ট্রেজারি বন্ডটা লিস্টেড শো করছে যে লিস্টেড, কিন্তু এটা ট্রেডিং কিন্তু হচ্ছে না। এটা নিয়ে কিন্তু বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আমাদের যেটা বললেন যে ডেপোজিটরি হিসেবে যেটা কিভাবে ওদের কাছে থাকবে না আমাদের সিডিবিএল থাকবে, তো এটা নিয়ে কিন্তু বাংলাদেশ ব্যাংকে থাক, অসুবিধা নেই কোনো আমাদের, এটা কিন্তু একটা ফাইনাল স্টেজে চলে আসছে। আমাদের সিকিউরিটিজ কমিশন এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং বাংলাদেশ ব্যাংকের তাদের একটা টিম করে দিয়েছিল, টিমের একটা ফাইনাল রিপোর্টও হয়ে গেছে, ফাইনাল হয়ে গেছে, এবং আমাদের এটা বাংলাদেশ ব্যাংকের থেকেও ক্লিয়ারেন্স আমরা পেয়ে গেছি। তবে একটা এনডিও নন ডিসক্লোজার এগ্রিমেন্ট একটা আছে, ওটা হয়তো ওটা করে দিবে এর মধ্যে, এবং আমরা আশা করছি যে আগামী 2 মাসের মধ্যে এটা এই গভর্নমেন্ট ট্রেজারি বন্ডটা আমরা মার্কেটে দেখতে পাবো আমরা, এবং আমরা ফাইনাল স্টেজে চলে আসছি। এটা ইউজার অ্যাকসেপ্টেন্স টেস্টের অপেক্ষা আছে, এটা হলে হয়ে যাবে, ফাইনাল স্টেজে চলে আসছি আমরা।
তো যাও, এটা কিন্তু একটা আমি মনে করি যে এটা একটা বিরাট মাইল ফলক হবে। আমি আমি বলবো যে এটা নতুন কমিশন যারা আসছেন ওনাদের জন্য একটা বড় একটা কি বলে ক্রেডিট নিতে পারবেন ওনারা, কারণ এই সামনে 10 বছর থেকে দেখে আসছেন যেটা এটা আপনার ফাইনালি এটা এটা হলে একটা জিনিস হবে, একটা নতুন একটা প্ল্যাটফর্ম চলে আসলো। পাশাপাশি আমাদের যে অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডের কথা যেটা বললেন যে আপনার অল্টারনেটিভ অপশন যে ইকুইটি বেসড, ওখান থেকে কিন্তু একটা বিশাল একটা চেঞ্জ আসবে 2-3 মাসের মধ্যে। এখানে কিন্তু একটা যদি দেখেন যে বন্ডের নন লিস্টেড ডিভেঞ্চার যেগুলো অনেক কোম্পানি আছে, অনেক ভালো ভালো কোম্পানি আছে, তারা ডিভেঞ্চার ইস্যু করছে অন্যান্য এনবিএফআই থেকে, তারপরে আপনার বিভিন্ন ব্যাংক থেকে। তারা কিন্তু ডিভেঞ্চার তারা এখান থেকে লোন নিচ্ছে, তারা ওইখান থেকে টাকা তুলছে। তো এইটা কিন্তু এই ফরম্যাটটা এখানে চালু হয়ে গেলে আমি মনে করি এখান থেকে এটা ভালো একটা সুযোগ চলে আসবে, এবং এটা কিন্তু 2-3 মাসের মধ্যে আসছে, ঠিক আছে। আর এই কি বলে এই আপনার যেগুলো ছোট ছোট কোম্পানি যেগুলো আছে, যেগুলো নন লিস্টেড কোম্পানি যেগুলো আছে, সেগুলোও কিন্তু দ্রুত এখানে চলে আসতে পারছে আমাদের অল্টারনেট অপশনগুলো। পাশাপাশি আরেকটা জিনিস সেটা হলো যে আমাদের এই আপনি বললেন যে ইকুইটি কোম্পানি বিদেশিরা যে আকৃষ্ট হবে আমার এখানে, আপনি যদি তাকে বলেন তুমি আসো আমার এখানে, ঠিক আছে, নিয়ে আসলেন, নিয়ে আসার পর বললেন যে তোমার শেয়ার কোথায়, ও আপনি যেটা বললেন যে ব্যাংক এনবিএফআই তাদের একটা ক্যাপ করা আছে, এর বাইরে দিতে পারছেন, তাহলে কোথায় লার্জ স্কেলে তারা ইনভেস্ট করতে পারবে। তাহলে সেই জায়গাতে কিন্তু অনেক সুযোগ আছে আমাদের। গভর্নমেন্ট সিকিউরিটিজ যেগুলো আছে, অনেক গ্যাস ফিল্ড কোম্পানি, পাওয়ার কোম্পানি, অনেক কোম্পানির লাভজনক আছে। এটা কিন্তু দেখেন প্রতি মাসে কিন্তু সরকারের একটা মিটিং হয়, একটা সমন্বয় সভা হয়, যে এই গভর্নমেন্ট শেয়ারগুলো আমাদের মন্ত্রী মহোদয়ের নির্দেশনাও আছে কিন্তু, যে এটা তুমি আগামী দ্রুত কতদিনের মধ্যে তুমি নিয়ে আসবে, আগামী এত 1 বছরের মধ্যে, 2 বছরের মধ্যে, এই নির্দেশনাগুলো আছে, সমন্বয় সময় হয়। কিন্তু আমার কথা হলো যে ওখানে আমাদের যে আমাদের যে যারা সরকারি মন্ত্রণালয়ে যারা দায়িত্বে আছেন, তারা কিন্তু ক্যাপিটাল মার্কেটে তাদের কিন্তু যে মিটিংগুলো করে, কিন্তু হয়তো কোম্পানিগুলোর সঙ্গে আমি কিন্তু অনেক কোম্পানিগুলোর সঙ্গে বসেছিলাম, 40টা 50টা 60টা এরকম। আমি যখন আগে এক সময় আমি আগের প্রতিষ্ঠানে ছিলাম, তাদের সঙ্গে আমি মাসে মাসে বসতাম। তাদেরকে যখন বলতাম যে তোমার এই কোম্পানির লাভ তুমি দেখাচ্ছ, যে গত বছর লাভ দেখাচ্ছ, এই বছর লস দেখাচ্ছ, তো ওদের মধ্যে কিন্তু অনেকে আছে যে এই যে কোম্পানিটা লিস্টেড হবে, স্টক এক্সচেঞ্জে ট্রেড হবে, এটা কিন্তু তারা কিন্তু চায় না। তারা চায় না কারণ তারা বলে যে তারা লস দেখা ইচ্ছে কিন্তু হবে, অনেক কিছু তারা হাইড করে, তারা এগুলো করে। কিন্তু ওদের মধ্যে অনেকগুলো ইয়ে আছে, ওদের উপর থেকে হয়তো বলে দিচ্ছে না তুমি এই পরে তার কি দরকার নেই। আমার মনে হয় এই যেগুলো প্রতিবন্ধকতা, আমার মনে হয় আমাদের রেগুলেটর বর্তমান যারা আছেন, তারা যদি যে সরকারের যে মাসিক যে সভাগুলো হচ্ছে তার সঙ্গে যুক্ত থেকে, আমি ওই সভাগুলো যদি আমাদের রেগুলেটর হিসেবে থাকে, আমার মনে হয় দ্রুত এই সমস্ত সরকারের অনেক ভালো ভালো কোম্পানি আছে, তাদেরকে বাজারে নিয়ে আসছে। যেমন পাওয়ার গ্রিড, ডেস্কো যেগুলো আসছে, এরকম অনেক কোম্পানি আছে, সেগুলো সম্ভাবনাময় কোম্পানি আছে। এগুলোকে আমি মনে করি দ্রুত নিয়ে আসা যাবে, এবং এইগুলো নিতে গেলে তাদের বাধাগুলো কোথায়। এবং আবার একটা জিনিস যদি দেখি আমরা, তিতাস গ্যাস, বিদেশিরা তিতাস গ্যাসে বিনিয়োগ করেছে, তিতাস গ্যাসে কিন্তু সরকারি কিছু সিদ্ধান্তের প্রেক্ষিতে দেখা যাচ্ছে ওদের প্রফিটেবিলিটি অনেক কমে গেছে। যেখানে 90 টাকা যে শেয়ারটা যারা কিনেছে, সেই শেয়ারটা আজকে 30 টাকা, 33, 32 চলে আসছে। এই পলিসিগত সাপোর্ট যেগুলো, সেই জায়গাগুলোতেও আমাদের মনে হয় একটু দেখা দরকার। তো আমি মনে করি যে এই জায়গাগুলোতে একটু জোর দিতে হবে, কারণ দেখবেন যে আপনার ইকুইটি অনেক ভালো ভালো কোম্পানি আসবে, বিদেশিদের আকৃষ্ট করার সুযোগগুলো চলে আসবে। এবং আরেকটা জিনিস যে আমি কিন্তু যে আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জের একটা জিনিস দেখেন, যে 10 কোটি টাকা পর্যন্ত ট্রেক হোল্ডারদেরকে ফ্রি লিমিট দেওয়া হয়, 10 কোটি টাকা পর্যন্ত। তার মানে আমি 250 টাকা পর্যন্ত যদি ট্রেক হোল্ডার হয়, তাহলে আমি প্রতিদিন ঢাকা স্টক এক্সচেঞ্জ কত টাকা রিস্ক আছে, আমি 2,500 কোটি টাকা রিস্কের মধ্যে আছেন। আমি ঢাকা স্টক এক্সচেঞ্জ দেউলিয়া হয়ে যাবে আমার যদি এত বড় একটা রিস্ক নিয়ে থাকি। আমার এটার জন্য ইনভেস্টার্স প্রোটেকশন ফান্ড লাগবে। তবে ক্লিয়ারিং কোম্পানিটা অনেক আগে হওয়া উচিত ছিল। তো আমি মনে করি যে এই ক্লিয়ারিং কোম্পানিটা যে এখন হবে, যে আগামী 2-3 মাসের মধ্যে ইনশাআল্লাহ হয়ে যাচ্ছে, এটা হলে কিন্তু আমার যে এই যে নতুন নতুন প্রোডাক্ট, এই ডেরিভেটিভ মার্কেটের কথা বলেছি, আপনার অপশনস, ফিউচার অপশনসের কথা বলছেন, এগুলো কিন্তু সবগুলো দৃশ্যমান চলে আসবে। এখন এটা আমার মনে হয় এটা খুব দ্রুত সময় আমরা সামনে একটা ভালো একটা সম্ভাবনা দেখা দিচ্ছে। এটা আমি মনে করি বেশি না, এই 6 মাসের মধ্যে কিন্তু এই জিনিসগুলো ওপেন হয়ে যাচ্ছে আমাদের। তবে এই মুহূর্তে কি করা দরকার, যে আমি সরকারি যে সেক্টরে ভালো ভালো শেয়ারগুলোকে আছে, এগুলোকে আমি মনে করি তাড়াতাড়ি নিয়ে আসা উচিত। এগুলো নিয়ে আসলে কিন্তু আমাদের ইকুইটি মার্কেটে অনেক ভালো ভালো কোম্পানি আসবে, এবং বিদেশিরা তারা কিন্তু আকৃষ্ট হবে। পাশাপাশি আমাদের মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো যেগুলো আছে অনেকগুলো, এগুলোকে কিছু ঢুকাতে পারলে, যে আমাদের ব্রিটিশ আমেরিকা করে লাস্ট যে আমাদের আর্নিং দেখালো, ওরা আগের বছরের 6 মাস থেকে এই বছরের 6 মাসে ওদের প্রফিট কিন্তু অনেক প্রায় 40% মানে ইনক্রিজ করেছে। আমি মনে করি যে এই সমস্ত এগুলো কিন্তু মার্কেটের কনফিডেন্স চলে আসে, এবং আরো অনেক কোম্পানি আছে যেগুলো আমরা দেশীয় কোম্পানিগুলো আছে, দেখা যাচ্ছে কতগুলো ভালো করেছে। আমি মনে করি যে এই সমস্ত কোম্পানিগুলো যদি আমি আনতে পারি, তাহলে
মার্কেটে ইকুইটি মার্কেটটা ভালো হবে, পাশাপাশি আমার এই বন্ড মার্কেটটা তো আমার সামনে যে অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে যে চালু হবে, এটাতে কিন্তু দেখা যাবে যে এখানে কিন্তু অনেক যে আমাদের রিস্ক নিতে চায় না অনেকে, তারা কিন্তু এখানে চলে আসতে পারবে। তারা তারা চাচ্ছে যে কোথায় রাখবো আমি টাকাটা। অনেক ব্যাংকে টাকা রাখতে চায় না, অনেকে আমার পরিচিত অনেকে আছে, তারা বলছেন আমি কোন ব্যাংকে টাকা রাখবো, আমি টাকা রাখতে চাই না, আর ব্যাংকগুলোর অবস্থা ভালো না। অনেক বলছে ভালো ভালো খুঁজে কোন হয়তো হাতে 3-4-5টা ব্যাংকের কথা বলছে, কিন্তু তাদের এখানে তো ইন্টারেস্ট নাই, ইনকাম কমে যাচ্ছে। এখন তো এই মুহূর্তে তো এটা হটকেক হয়ে যাবে এই বন্ড মার্কেটটা এই সময় এই জায়গাতে। তো আমি মনে করি এই জায়গাগুলোতে এখন এই সময় আমরা এগুলো অ্যাড্রেস করবো। আপনারা যেগুলো কথা বললেন যে আমরা অবশ্যই এই জায়গাগুলোতে আমরা অ্যাড্রেস করবো আমরা। থ্যাংক ইউ স্যার। আমি একটা জিনিস অ্যাড করতে চাই একটু, সরি অরকা, যে মানে আমার যেটা দেখা যায় যে কোঅর্ডিনেশন বিটুইন দ্য এজেন্সিজ আর কি, সেইটা যদি আপনারা যদি করতে পারেন যে একটা সাম কাইন্ড অফ আ কোঅর্ডিনেশন বোর্ড অর সামওয়্যার, যে আপনার লিস্টেড এক্সচেঞ্জ মানে এক্সচেঞ্জ গুলো আছে, তারপরে ধরেন এনবিআর আছে, বিসেক আছে, বাংলাদেশ ব্যাংক আছে, হ্যাঁ, ফাইন্যান্স মিনিস্ট্রি আছে, হ্যাঁ, আর যদি প্রাইভেট সেক্টর থেকে আপনারা যদি কাউকে চান আর কি, আমার কাছে মনে হয় এই একটা যদি একটু বোর্ড করতে পারেন, তাহলে কিন্তু যেসব সিদ্ধান্তগুলো হচ্ছে ফ্রম ডিফারেন্ট মিনিস্ট্রিজ, ডিফারেন্ট এজেন্সিজ, ওইটার এফেক্ট অন দ্য লিস্টেড কোম্পানি অর অন দ্য এক্সচেঞ্জ অর রেগুলেটরি, হ্যাঁ, এইগুলো কিন্তু আপনারা কিন্তু খুব সুন্দর করে এই করতে পারেন, সমন্বয় করতে পারেন। আমি এটা কমিশনার স্যার এই ব্যাপারে বলবেন, স্যার সংশ্লিষ্ট এটা। তো আমি এখানে একটু অ্যাড করবো, সেটা হলো দেখেন একটা জিনিস, দেখেন কোঅর্ডিনেশনটা কিন্তু এটা খুব দরকার, প্রতি মাসিক কোঅর্ডিনেশন হওয়ার কথা। এবং এই কমিশন কিন্তু নতুন এসেই কিন্তু এখানে হাত দিয়েছে, যে বলছে যে এখানে কোঅর্ডিনেশনটা আমাদের ওনারা সব এনবিআর, বাংলাদেশ ব্যাংক সবখানে বসে তারা একটা কাজ করছেন ওনারা। এখানে একটা জিনিস দেখুন, আমি ছোট্ট একটা আমি ঘটনা বলবো, যে 2010 সালের পরে 11 সালে যখন মার্কেটটা ক্র্যাশ করলো, আপনি বলছেন মার্কেটটা ক্র্যাশ করলো যখন, তার আগের ঘটনাটা দেখেন, আমাদের কমার্শিয়াল ব্যাংকগুলো তাদের এক্সপোজার যে ক্যাপিটাল মার্কেটে 10%-এর মধ্যে ছিল। তো 10%-এর মধ্যে যেখানে এক্সপোজার ছিল, আপনি তো সিটি ব্যাংকের আপনি জানেন যে 10%-এর জায়গায় 20-25% মধ্যে এক্সপোজার হয়ে গেছে। তা আমার কথা হলো যে 10%-এর জায়গায় 11% যখন এক্সপোজার হবে, তখনই তো তাদেরকে আটকে দেওয়া হচ্ছিল যে তুমি কেন 11% চলে গেছো। তাহলে কিন্তু মার্কেটে এরকম একটা দুর্ঘটনা ঘটতো না। আমরা যখন কখন হাত দিলাম, যখন দেখা যাচ্ছে হঠাৎ করে সব ব্যাংকগুলো, যখন ম্যাক্সিমাম ব্যাংক তাদের এরকম 20%-25% এক্সপোজারে চলে গেল, তখন বলে যে তুমি 3 দিনের মধ্যে, 5 দিনের মধ্যে, আগামী 1 মাসের মধ্যে তুমি দ্রুত ওগুলো অ্যাডজাস্ট করে আমাকে ওই 10%-এ নিয়ে আসো। তখন রাতারাতি তারা শেয়ার বিক্রি করে মার্কেটে একদম কলাপস করে দিল তখন সেই মুহূর্তে। এটা যদি আমার মনে হয় যে এই জায়গাগুলোতে কোঅর্ডিনেশন থাকা খুব দরকার। আমার মনে হয় এই কোঅর্ডিনেশনটা থাকলে, মনিটরিংটা তো তাদের ছিলই, কিন্তু তারা এই জায়গাটাতে তারা একটু অবহেলা করেছে, যার কারণে মার্কেট একটা বড় ধরনের একটা ডিজাস্টার হয়ে গেছে। পরবর্তীতে আমি আরেকটা জিনিস বলবো, আমি আপনার দেখেন 2018 পরে 19 সালের আগে আমি বলি, এই সময় মার্কেটটা কিন্তু একটা খুব ভালো ফরম্যাটে যাচ্ছিল। আপনি যদি দেখেন যে আইসিবি একটা সরকারি প্রতিষ্ঠান, এটা হচ্ছে এই মার্কেটকে সাপোর্ট দিয়ে আসছে অনেক আগে থেকে, এটা সরকারি প্রতিষ্ঠান হিসেবে। তো এই প্রতিষ্ঠানটা আপনারা জানেন যে 2002 সালের পরে এই যে এডিবির প্রেসক্রিপশনে এই ওদের অ্যাক্টিভিটিসগুলো বন্ধ করে দিয়েছে, এবং প্রাইভেট সেক্টর ডেভেলপ করার জন্য। এখন আইসিবির কি আছে, আইসিবি মানি মার্কেট থেকে টাকা নিয়ে এই টাকাটা মার্কেটে ইনভেস্ট করছে। এখন 2017 দেখেন 16-17 সালে লিকুইডিটি ক্রাইসিস ছিল না, তখন লিকুইডিটি সারপ্লাস ছিল, ব্যাংকগুলো কোথায় টাকা রাখবে, কোথাও পাচ্ছে না। তখন দেখা যাচ্ছে আইসিবির কাছে যা বলছে তুমি আমার টাকাটা নাও, সব ব্যাংকগুলো যা বলছে তুমি আমার টাকা নাও। তখন আইসিবিতে তখন হাজার হাজার কোটি টাকা মানি মার্কেট থেকে তখন আইসিবিতে ফান্ডটা তখন ঢোকে এখানে। তারা কিন্তু সেই সময় মার্কেটে একটা বড় ধরনের ইনভেস্টমেন্ট করে, ঠিক আছে। এখন এখানেও একটা ক্যাপ থাকা উচিত, যে তুমি কত পার্সেন্ট তুমি মানি মার্কেট থেকে দিতে পারবা, সেখানেও কিন্তু কন্ট্রোলটা ছিল না। এখন দেখেন 2019 সালে এসে কি করলো, 18 সালের শেষের দিকে সেন্ট্রাল ব্যাংক থেকে চিঠি ইস্যু করলো সব কমার্শিয়াল ব্যাংকগুলোকে, যে তুমি আইসিবিতে কেন এই কি বলে সিঙ্গেল বড় এক্সপোজার লিমিট অধিকার ডিপোজিটে তুমি টাকা ওখানে কিভাবে দিলে। তখন সব ব্যাংকগুলো একসঙ্গে যে আইসিবিকে বললো তুমি আমার টাকাগুলো দিয়ে দাও, আবার মার্কেটে একটা ধাক্কা খেলো। এগুলো কিন্তু আমি মনে করি যে এগুলো আমার ক্যাপিটাল মার্কেটের সঙ্গে আমার মানি মার্কেটে এই জায়গাটা খুব একেবারে ক্লোজ একদম ইয়ে থাকা দরকার। কেননা এই কোনো সিদ্ধান্ত নিতে গেলে ক্যাপিটাল মার্কেটে কি প্রভাব পড়বে, আবার ক্যাপিটাল মার্কেটে এমন সিদ্ধান্ত যেটা মানি মার্কেটের সঙ্গে খুব দরকার। এবং মানি মার্কেটে আপনারা আপনি যদি দেখেন, মানে মনিটারি পলিসি আমরা যখন দিই, আমাদের ইনভেস্টররা বসে থাকে যে মনিটারি পলিসি যেটা দেখি কি অবস্থা। মনিটারি পলিসি তো মানি মার্কেটের জন্য দিচ্ছে। আমি মনে করি ক্যাপিটাল মার্কেট, আমি আমার ঢাকা স্টক এক্সচেঞ্জের পক্ষ থেকে না, আমি
আমার নিজস্ব ভিউজ আমার যেটা সেটা হলো, আমার কাছে মনে হয় যেটা, যে মানি মার্কেট তারা তো মানি মার্কেটের জন্য চিন্তা ভাবনা করবে। আমি মনে করি যে ক্যাপিটাল মার্কেটে আমাদের রেগুলেটর, আমাদের কমিশনার স্যার আছেন, আমি মনে করি ক্যাপিটাল মার্কেট থেকেও আমরা একটা প্রোগ্রাম থাকতে পারে আমাদের, যে 6 মাসে একটা প্রোগ্রাম দিল, আমাদের এই প্রোগ্রাম থাকলো, তো ইনভেস্টররা দেখলো আচ্ছা সুন্দর একটা প্রোগ্রাম আসছে, একটা 6 মাস পর পর আমরা মানি মার্কেটের মতন আমরা প্রোগ্রাম দিলাম, নট মনিটারি পলিসির মতো সেরকম না হলেও একটা সুন্দর একটা প্রোগ্রাম একটা সামনে দেখালাম, আমরা এই হাতে নিচ্ছি, এই প্রোগ্রাম করেছি, এটা কিন্তু মার্কেটকে একটা আস্থা আনবে। আমি মনে করি এই জিনিসগুলো থাকা দরকার মানি মার্কেটের মতনই, কারণ মানি মার্কেটের দিকে তাকাই যখন দেখা যায় মানি মনিটারি পলিসিতে আমাদের কিছু থাকে না, তো ক্যাপিটাল মার্কেটের জন্য এরকম একটা কিছু থাকা দরকার আমি মনে করি। আর আমাদের কমিশনার স্যার একটু বলবেন ওনার সংশ্লিষ্ট জিনিস এটা। অবশ্যই। স্যার শামসুদ্দিন আহমেদ স্যার, আপনি যদি কিছু অ্যাড করতে চান। Thank you. I start with the last comment made by Sanaullah Bhai. The capital market statement এর কথা আপনি বলেছেন। In fact, বাংলাদেশে monetary policy statement তৈরি করা হয়, which has a long history. For many years it's been there. Recently, in fact, last year it has changed হয়ে এক বছর করা হয়েছে। I, in fact, expected it to be a quarterly instead of becoming yearly from 6 monthly. However, এটা একটা statement আমাদের আছে, which is supposed to be rigorously determined. এটা অনেক প্র্যাকটিস করতে হয়, এটা অনেক এক্সারসাইজ করতে হয়। ইনফ্যাক্ট, if you look at the way the central bank prepares its policy, is very unique, very lawful thing. In fact, I mean, I don't know who are watching. Considering nobody is watching, and let me tell you, I have a PhD in central banking actually at the same time. So, you know, I have seen that even কখন মিটিং হবে, সেটার প্রেস রিলিজ কিভাবে যাবে, এগুলো কিন্তু স্ট্রাকচার। ইটস এ ভেরি ইম্পর্টেন্ট ডকুমেন্ট যেটা ইজ প্রিপেয়ার। আমাদের দেশে যেটা মনিটারি পলিসি হচ্ছে, ইট ইজ খুবই সুন্দর হচ্ছে, কিন্তু পলিসিটা এক্সপ্রেশনটা আরেকটু ইমপ্রুভ হলে মনে হয় যারা পলিসি কনসিডারেশনে নিয়ে আসেন তাদের জন্য আরো ইউজফুল হয়। হ্যাভিং সেড দ্যাট, ইটস এ গুড প্রপোজাল যে আমাদের একটা ক্যাপিটাল মার্কেট স্টেটমেন্ট থাকতে পারে। I will actively look into that idea because that makes sense to me. I keep a note of that I will look at the capital market statement. Having said that, আমি কিন্তু এই আজকে যে কথা প্রথম আমি বলেছি, তখনই কিন্তু আমি বলেছি যে ইন্টার এজেন্সি রিলেশনশিপের কথা। আমাদের আমরা বিচ্ছিন্ন বদ্বীপে এক একজন বসবাস করছি, এবং দ্যাট ইজ নট গুড। আই মিন, that's not a wise thing to do for an economy and its agencies, because all of them are actually working for the economy to grow. At the same time, all these agencies are provided by the government. So we are all wings of the government, of the same government. So we have the same vision and mission. So we can sit together and work. And our current commission is very much interested in looking forward to that. In fact, we have been visiting. In fact, even me, I'm the focal point for interagency relationship officially, and I'm communicating with many of them. In fact, এটাকে আরো ফর্মালাইজ করব, কিন্তু একটু পিছিয়ে গেছি। আপনারা জানেন যে সংস্পর্শ থেকে দূরে থাকতে গিয়ে কিছু কিছু কাজ করতে আমরা একটু পিছিয়ে গেছি। একটু 10 মিনিট পরে আসো, ওকে? সো সেই জায়গাটা আমাদের অ্যাকচুয়ালি আছে যে আমরা খুবই আগ্রহী, আমরা আরো বেশি বাড়াতে চাই ইন্টারএজেন্সি রিলেশনশিপ। এটা যত বাড়বে ততই কিন্তু আমাদের অর্থনীতির জন্য মঙ্গলকর। কারণ আমি একটা জিনিস যদি অন্য থেকে বিচ্ছিন্নভাবে ভাবি, তাহলে সেইটার ইম্প্যাক্ট কিন্তু সেই প্রতিষ্ঠানের বাইরে যাবে তা কিন্তু না। ভেবে নিতে পারে যে এটা ডাজন্ট ম্যাটার, বাট ইট অ্যাকচুয়ালি ম্যাটার্স এট দি এন্ড অফ দ্য ডে, বিকজ it is the same economy where we are working everybody towards this improvement. So I think interagency relationship is very essential, and we shall further enhance that, and we look forward to that. আমি যেটা কিছু কিছু জিনিস আপনারা বলেছেন সেটা প্রেক্ষাপট থেকে বলি যে
গভর্নেন্সটা বা কনফিডেন্সটা বাড়ানোর জন্য আমরা কিন্তু দিনরাত কাজ করছি। ইনফ্যাক্ট we do a bit. In fact, commission is functioning so that the confidence can be retrieved in a greater way, or not retrieved. It was there, but we want to. I mean, we want to increase it in a next level. এবং সেটার জন্য কতগুলো কাজ আমরা ইতিমধ্যেই শুরু করেছি, যেগুলো ধীরে ধীরে আপনাদের কাছে প্রকাশিত হচ্ছে। যেমন আমরা ভোটিং এর কথা চিন্তা করেছি, যে জেনারেল মিটিং এ গিয়ে অনেক সময় সুনির্দিষ্ট মন্তব্য করা বা ভোট দেওয়াটা অনেক ক্ষেত্রে সম্ভব হয়ে ওঠে না। তো আমরা এখন যেটা চিন্তা ভাবনা করছি যে সমস্ত ক্ষেত্রে একটা ভোটিং আমরা করতে পারি। সেটা করলে এজিএম এর আউটপুটটা আরো ভালো হবে এবং গভর্নেন্সটা ভালো হবে, যাতে করে কোনোভাবে কোনো সিদ্ধান্ত সবার আগ্রহের কাছাকাছি থাকা থেকে বঞ্চিত না হয়, সেটা যেন সুনিশ্চিত করা যায়। সো ভোটিং এর জন্য আমরা অ্যাজ এন এক্সাম্পল উই আর ট্রাইং। আমরা ইতিমধ্যেই BEFTN এর মাধ্যমে টাকা পাঠানো বা মোবাইল ফোনের মাধ্যমে ডিভিডেন্ড পাঠানোর কথা চিন্তা ভাবনা করেছি এবং সেটা কিছু কিছু কার্যকর করেছি। আমরা যে লটারিটা হয় সেটি গত কমিশন মিটিং এ আমরা কিন্তু ফুললি ডিসাইডেড যে আমরা আগামীতে যত লটারি হবে এই আইপিও গুলোর, সেগুলো ওই কোনো স্পেসিফিক ভাবে না, মানে আগে যেভাবে হতো সেভাবে একটু উন্নত করে ইলেকট্রনিক্যালি করবে, সেটাকে আমরা সেক্ষেত্রে আমরা সিটি বিভাগের সহায়তায় শুধু একটি কোম্পানি না, আগে শুধু ডেট ছিল, এখন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কম্পিউটার সমিতি বাংলাদেশ BCSFT তারাও এটাতে সম্পৃক্ত থাকছে এবং সেটার মাধ্যমে এটি করা হবে। সো আরো ফেয়ার ইজিয়ার ওয়েতে যাতে আমরা সুনিশ্চিত করতে পারি যারা মার্কেটে ইনভেস্ট করতে আগ্রহী তারা যেন সেই সুযোগটা তারা পেতে পারে। এই সবগুলো সুনির্দিষ্ট সুবিধা পেতে হলে আমাদের রেগুলেটরি চেঞ্জেস কিন্তু অনেকগুলো দরকার আছে। তো সেইটা করার জন্য কিন্তু কমিশন অনেকগুলো রেগুলেটরি ডাইমেনশনকে আমরা এখন রিভিউ করছি। আমাদের we have formed 5 formal review committee. আমরা 5টি বিভিন্ন ডাইমেনশনের রিভিউ কমিটি অ্যাকচুয়ালি জেনারেট করেছি। We have had our first meeting actually of all these 5 independent review committees, যেখানে আমরা নিজেরা কাজ করছি। কাজ করার পরে একটা পর্যায়ে আমরা আশা করছি যে এক্সপার্ট অপিনিয়ন নিতে পারবো এবং তারপরে আমরা জনমত যাচাই করতে পারবো। সেই অনুযায়ী আমরা এই রিভিউগুলো করে নিয়ে আসতে পারি, যাতে করে সবাই সেখান থেকে বেনিফিটেড হয়। যেমন মনে করেন যে আপনারা ফরেনসিক অডিটিং এর কথা বলেছেন। অডিটিং ইটসেলফ ইজ এ ভেরি বিগ ইস্যু। আমাদের একটা প্রতিষ্ঠান শুরু হওয়ার পরে সেটি স্টক মার্কেটে দীর্ঘদিন সমুন্নত থাকতে পারে না বা থাকে না বা থাকানো সম্ভব হয় না, এগুলোর একটা dimension among many dimensions is also the audit report itself. So we want to see that there is a capacity, there is a capability, there are every possibility যে অডিট রিপোর্ট আরো এখন যেটা হচ্ছে সেটা খুবই ভালো হচ্ছে, কিন্তু আরো ভালো করার একটা ব্যাপক সুযোগ আছে এবং সেটাকে যাতে আমরা স্ট্রিমলাইন করতে পারি FRCর সহযোগিতা এবং সমন্বয়ে আমরা সেই কাজ থেকে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবো। আমি এই কথাটি আগেও ICMA একটি অনুষ্ঠানে আমি বলেছি যে আমরা চেষ্টা করছি যাতে করে এই অডিটিং স্ট্যান্ডার্ডটাকে ভালোভাবে আমরা ইমপ্লাই করতে পারি। আমরা কিছু কিছু ক্ষেত্রে ইদানিং কমিশনের সিদ্ধান্ত ক্ষেত্রে IFRC রেফারেন্স পর্যন্ত নিয়ে আসছি যে এটাকে এইভাবে করলে অ্যাকচুয়ালি ভালো হতে পারে। সো আমাদের রেগুলেশন গুলোকে রিভিউ করতে হবে। যেমন একটা আইপিএর জন্য কেউ আসলো তো ডেফিসিয়েন্সি ডিএসসিও দিচ্ছে আবার বিসেকও দিচ্ছে। এখন এতগুলো পক্ষ দিলে তো সময় নষ্ট হবেই। So one has to be responsible unless there is a specific need for generating the figure. We will not be closing the need for anybody seeking or mentioning of deficiency. It can be anybody or any institution, but এতগুলো পক্ষ থেকে কিছু কিছু ডেফিসিয়েন্সি অনেক সময় দেখা যায় যে রিডান্ডেন্ট ডেফিসিয়েন্সি দ্যাট কিলস টাইম। সো আমরা সেই ডাইমেনশনে থেকে কিভাবে বেরোয় আসতে পারি
তারপরে কর্পোরেট রিপোর্টিং এর বিষয়টা বা কর্পোরেট গভর্নেন্স বিষয়টা, যেমন ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টরদের নিয়োগ বা তাদের কর্তব্য, কোম্পানি সেক্রেটারির কর্তব্য, অনেক কিছু হয়ে যাচ্ছে আমরা পোস্ট ইনফরমেশন পাচ্ছি। তো when the thing has happened, what can we do? We can hardly fine, and fine is not enough. Fine is fine for some people, but fine is not fine for all the people in the market. So fine is not the end product of any system. So we have to see how we can improve many of these systems. আমরা আসলে খুব রিগোরাসলি আপনাদের কনফিডেন্সে সেখানে অনেকগুলো কাজই আমরা করছি। যেমন দেখেন, ডাইরেক্টরদের শেয়ারের একটা ইস্যু আমরা অনেক দিন ধরেই ওভারলুক করে এসেছি হয়তোবা, সেটা এখন আমরা খুব স্ট্রিমলাইন করার চেষ্টা করছি যে 30% থাকতে হবে সবার মিলে, এবং ইন্ডিভিজুয়াল ডাইরেক্টর 2% থাকতে হবে, which is very important because you have to have a stake, you have to have the ownership of the firm that you are working for. এবং সেটা যখন মিসিং হয়ে যায় তখন you really don't care, you are just using the firm maybe for your other motives or something like that. So আমাদেরকে সুনিশ্চিত হবে যে আমরা ডাইরেক্টরদের শেয়ার আছে, পার্টিসিপেশন আছে, এবং যারা আমরা সব প্রতিষ্ঠানের কাছে চিঠি পাঠিয়েছি এবং তাদের একটি তালিকা তৈরি করেছি। আমাদের কাছে তালিকা আছে কারা এগুলো ফেল করেছে। সম্ভবত there are 45 companies এখন পর্যন্ত আমি লিস্ট করতে পেরেছি যাদের কাছে এই ধরনের ফেলিয়ার আছে। তাদেরকে আমরা চেষ্টা করছি তাদের সেই দায়িত্ব থেকে স্মরণ করে দিতে। তারা যথাযথ আইন মোতাবেক যদি কাজটিকে হয়তো আমি কিছুদিন সময় দেব, তার মধ্যে যদি না করেন তখন হয়তো আমাদেরকে আরো পদক্ষেপ নিতে হবে যাতে করে এই দায়িত্ববোধটা, এই আইনটা সঠিকভাবে পালিত হয়। আমরা এই কমিশনে বসে আইনকে সুনিশ্চিত করতে চাই যে সেটি যেন মেনে চলা হয়। ডাইরেক্টর শেয়ারের মতো আমরা মনে করেন যে আরো অন্যান্য বিষয় আছে, যেমন মনে করেন যে ডিভিডেন্ডের বিষয়টা আমরা দেখতে পাচ্ছি যে কেউ কেউ ডিভিডেন্ড দিচ্ছেন না, তারা ডিভিডেন্ডের কথা বলে কোথায় জানি চলে যাচ্ছেন। আমরা গত সপ্তাহে আমি একটি প্রতিষ্ঠানকে অ্যাকচুয়ালি বন্ধ করেছি, আপনারা হয়তো বা জানেন, সুরিদ, I don't want to mention them, excuse me for that. আমরা অ্যাকচুয়ালি এই ধরনের প্রতিষ্ঠানকে আনার্ট করতে চাই, যারা ডিভিডেন্ড দিচ্ছে না বা দিতে চাচ্ছে না বা দিয়ে কমিটমেন্ট রাখছে না, তাদেরকে আমরা আইডেন্টিফাই করতে চাই এবং তাদেরকে আমরা যথাযথ নিয়মের মধ্যে নিয়ে আসতে চাই। তাদেরকে মানুষ ইনভেস্ট করে তার অনেকগুলি উদ্দেশ্যের ভিতরে একটা হচ্ছে সে ডিভিডেন্ড পাবে। তাহলে সারা বছর বিনিয়োগ করার পরে তাকে ডিভিডেন্ড দেওয়া হবে বলে ডিভিডেন্ড দেওয়া হবে না, এটি একটি ঘোরতর অন্যায় এবং সেই অন্যায়কে আমাদেরকে প্রতিরোধ করতে হবে। এই দায়িত্ব কমিশনের, এবং আমরা সেই দায়িত্বকে সঠিকভাবে পালন করার চেষ্টা করব। জেড ক্যাটাগরি ফার্মের কথা আপনারা বলেছেন, সেই জেড ক্যাটাগরি ফার্মগুলোকে আমরা আইডেন্টিফাই করেছি। আমাদের 51টা ফার্মের মধ্যে সম্ভবত 41টির ক্ষেত্রে আমরা একটু ইমপ্রুভমেন্টের কথা চিন্তা ভাবনা করছি। তাদেরকে আমরা অচিরেই একটি চিঠি দিয়ে জানাবো। এটি আমরা ড্রাফট তৈরি করেছি, আমার কাছে এই মুহূর্তে এটা ড্রাফটটি আছে, আমরা তৈরি করেছি। এটা অচিরেই আমরা ফাইনালাইজ করে জেড ক্যাটাগরির যে সমস্ত প্রতিষ্ঠান আছে তাদেরকে লাইনে নিয়ে আসার চেষ্টা করব। তো সেখানেও আমরা চেষ্টা করছি যাতে ইনভেস্টার্স কনফিডেন্স হয় এবং সেখানে থাকে। Then we have the issue of if you talk about confidence, there are many things like the ব্যাংকের যে 200 কোটি টাকার ব্যাপারটা আছে ইনভেস্টমেন্টের করার কথা, সেটি কিন্তু আমরা সেটিরই একটি তালিকা তৈরি করেছি। আমাদের কাছে অধিকাংশ ব্যাংকই তাদের রিপোর্ট জমা দিয়েছে, কেউ কেউ এখনো হয়তো বা দিতে পারেনি, বা কিছু কিছু প্রতিষ্ঠানের কিছু লিমিটেশন ডাইমেনশন থেকে থাকতে পারে, সেটা দেখছি কেন দিতে পারেনি। বাট আমাদের সময় জাস্ট এই মাত্র হয়তোবা অতিক্রান্ত হয়েছে, আজকে অথবা গতকালকে। আমি লিস্ট করেছি অলরেডি, প্রায় অনেকেরই অধিকাংশেরই পেয়েছি। যাদের পায়নি তাদের থেকে কেন পায়নি সেটা জানবো, এবং আমরা দেখবো যে 200 কোটি টাকার যে হিসাবটা দেওয়া হয়েছে সেই হিসাব অনুযায়ী তারা কতটুকু ইনভেস্ট করেছে এবং কি করলে তারা ইনভেস্টটা করতে পারে। যেহেতু বাংলাদেশ ব্যাংক তাদেরকে প্রমোট করেছে, আমরা চাচ্ছি, মার্কেট চাচ্ছে, তাদের সেক্ষেত্রে তাদের বটলনেকটা কি সেটাকে আইডেন্টিফাই করতে হবে এবং সেখানে আমাদেরকে সাপোর্ট করতে হবে। সো উই আর doing whatever it is necessary to actually bring the confidence in the market. এখানে যারা wise investor, I think it is now time for them to actually look at the market in a very closer way, and I'm sure they will find that the market is in a positive trend and they can come back to the market
and invest. I wish this thing is considered by all the stakeholders of the capital market. Thank you. থ্যাংক ইউ স্যার। জিয়াদ স্যার, আপনি যদি কিছু বলতেন, যেহেতু উই আর রানিং আউট অফ টাইম, খুবই সংক্ষেপে যদি কিছু বলা যায় অ্যাজ আ কনক্লুশন নোট। Just very quickly, I want to mention one thing. Amra onek shomoy jokhon when we talk about the capital market in Bangladesh, we talk about the capital market in isolation. But capital market is part of the financial ecosystem. এই আন্ডারস্ট্যান্ডিংটা মানে আমাদের প্রবলি বাংলাদেশ ব্যাংকও করছে না, and that is I think important because কাজী সালামুল হক সাহেব বললেন যে একটা ক্যাপিটাল মার্কেট স্টেটমেন্ট হওয়া উচিত। Capital market statement is not necessary. The capital market statement is part of the monetary policy statement. Simple. এখানে আপনার বাংলাদেশ ব্যাংক should understand যে এতগুলো কোম্পানি আপনার এই পিরিয়ড বা এই বছরের মধ্যে আপনার ব্যাংক থেকে লোন কমিয়ে ক্যাপিটাল মার্কেট থেকে টাকা রেজ করবে। এটা একটা আন্ডারস্ট্যান্ডিং থাকা উচিত। এখানে যে লেনদেন হবে, এখানে যে একটা লিঙ্ক আছে উইথ আপনার গভর্নমেন্ট সিকিউরিটিজ, এখানে যে একটা লিঙ্ক আছে উইথ আপনার ফিক্সড ডিপোজিট রেটস, এটার একটা আন্ডারস্ট্যান্ডিং থাকা উচিত। And if we treat capital market in isolation, we can never repair the capital market. এটা কিন্তু আমাদের মাথায় থাকা উচিত। And I think এই যে হোলিস্টিক অ্যাপ্রোচ, একটা সব অর্গানাইজেশন একটা হাই পাওয়ার্ড একটা কমিটির দ্বারা আপনার মেজর ডিসিশনস গুলো নিবে, ওইটা আমার মনে হয় ওইটা থাকবে আমাদের আশা। থ্যাংক ইউ। এরশাদ স্যার, অ্যাজ আ কনক্লুশন যদি কিছু বলতেন। আচ্ছা, আমরা তো অনেক কিছুই বলেছি। যেটা ওই জিয়াদ যেটা বললো যে আমরা কিন্তু এই যে রিসেন্টলি কিন্তু দেখেছি কিন্তু বাংলাদেশ ব্যাংক কিন্তু কিছু কোঅর্ডিনেশন হয়েছে। আমরা প্রায় 4টা পারমিশন পেয়েছি বিসেকের থেকে পারপিচুয়াল টিয়ার 1 বন্ডের জন্য, হ্যাঁ, 4টা ব্যাংকের জন্য, এবং সেটা কিন্তু বাংলাদেশ ব্যাংকও কিন্তু দেখছে। সো ওই যে কোঅর্ডিনেশন যে ফুললি না, সেটা কিন্তু আমি বলবো না, আমি বলবো যে আছে। সো আমাদেরকে ওটাও লেভারেজ করতে হবে যে না কিভাবে করে আমরা বিসেকের কাছে যাচ্ছি, আমরা বাংলাদেশ ব্যাংকে অ্যাড্রেস করছি। সো উই অল অফ আস হ্যাজ আ রোল টু প্লে ইন দিস আর কি। মানে আমি যদি খালি রেগুলেটরকে বলে দিই না আপনারা এজেন্ট, ইটস অ্যাকচুয়ালি অল আ কালেকটিভ এফোর্ট। সো ওটাই আমি বলতে যে সো আমরা কিছু পজিটিভ দিকও দেখছি, এবং ওই যে এই যে সালামুল হক স্যার যে বললো যে ট্রেজারি বন্ড, এবং এইগুলাতে কিন্তু এই যে যেই একসাথে যে আমরা কাজ করার, এটা কিন্তু একটা হচ্ছে। আগে তো কিছুই ছিল না। আমি তো আপনি যদি 4-5 বছর আগে কিন্তু এই কোঅর্ডিনেশনটা কিন্তু ছিলই না। আপনি যদি দেখেন, এটা কিন্তু আপনার রিসেন্টলি স্পেশালি বন্ড মার্কেটের ডেভেলপমেন্ট সেক্রেটারি এফআইডি ওনার প্লাস কমিটি যেটা করেছে, এগুলো করে কিন্তু উই সিক মানে কোঅর্ডিনেশন। সো এটাকে আরো যাতে দৃঢ় হয় আর কি, মোর স্ট্রং একটা বোর্ড, সেটাই আর কি এখন বিষয় আর কি। সো দ্যাট ইজ দ্যাটস ফ্রম মি। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে আবারও আমাদের সাথে জয়েন করার জন্য। খুবই সুন্দর এবং ইনফরমেটিভ একটা ওয়েবিনার হলো। হোপফুলি উই উইল গেট দ্য আউটপুট অফ দ্য ওয়েবিনার ইন কামিং ফিউচার। সো থ্যাংক ইউ ভেরি মাচ। Thank you, sir. Thank you so much, sir, for attending. Thank you so much for. Thank you very much. Thank you. Thank you, sir.